নমস্কার, শুভ সন্ধ্যা। আব্দুল মান্নান সৈয়দ বলছেন, মূলত জীবনানন্দ চিত্রকল্পের কবি। তাঁর বিরাট কৃতিত্বের একটি প্রধান হল নির্ভর কাব্য প্রচলনকে বর্জন এবং নতুন কাব্যভাষার সৃষ্টি। একটির পর একটি চিত্রকল্প জড়ো করে যে ভাষা তিনি সৃষ্টি করেছিলেন তা তাঁর একান্ত নিজস্ব। তাঁর কবিতার প্রেম ও প্রকৃতি, তাঁর কবিতার ইতিহাস চেতনা ও সমাজ রাজনীতি চেতনা, তাঁর কবিতার ব্যক্তিগত ও স্বদেশ, তাঁর জীবন ও মৃত্যু চিন্তা সমস্ত মিলে তাঁর কবিতার এক আলাদা ও একক পৃথিবী তৈরি করেছে। সে পৃথিবী আমাদেরই, যেখানে আশা ও নিরাশা হাত ধরাধরি করে চলে। সে পৃথিবীর আবহমান বাণী সমাহৃত হয় এরকম একটি বাক্যে, অসম্ভব বেদনার সাথে মিশে রয়ে গেছে অমোঘ আমোদ। আমাদের আজকের অনুষ্ঠান জীবনানন্দ দাশের কিছু কবিতা নিয়ে সাজানো হয়েছে। নাম ছন্দে ছন্দে জীবনানন্দ। আমাদের সাথে যারা আছেন তাদেরকে এক এক করে নিয়ে আসি। শ্রী পুলক রায় স্যার। স্যার, স্বাগত অনুষ্ঠানে। আপনারই অনুষ্ঠান, তাও আমি স্বাগত জানালাম। শুভ সন্ধ্যা। তো এই অনুষ্ঠানটা যে শুরু করতে যাচ্ছি আমরা, সেটা নিয়ে আপনি একটু যদি বলে দেন। নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠান ছন্দে ছন্দে জীবনানন্দ, এটা রাখা হয়েছে এই জন্য যে জীবনানন্দ দাশের যে সমস্ত কবিতাগুলি শুনে আমরা অভ্যস্ত, সেইটা থেকে আমরা একটু বেরিয়ে আসতে চেয়েছি। যে জীবনানন্দ দাশ তার ঝরাপালক কাব্যগ্রন্থে বেশ কিছু কবিতা দলবৃত্ত ছন্দে লিখেছেন, কলাবৃত্ত ছন্দে লিখেছেন। সেই সব কবিতাগুলি নিয়ে ছাত্রছাত্রীরা উপস্থিত হবে একটু পরেই। এটা একটা ব্যাপার, নামকরণের এটাই হচ্ছে কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 17ই ফেব্রুয়ারি তার জন্মদিন, সেদিনকে আমরা আসতে পারিনি, অনেক ব্যস্ততা ছিল, অনেকেরই নানান কাজ ছিল। সেজন্য আমরা ঠিক করলাম যে কবিপক্ষ চলছে, কবিপক্ষের আজকে একটি দিন 23শে ফেব্রুয়ারি, এই দিনে আমরা এসে উপস্থিত হব এবং তার বিভিন্ন কাব্যগ্রন্থের বিভিন্ন ছন্দের কবিতা, তার ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা, বনলতা সেন, এ সমস্ত কাব্যগ্রন্থে কিছু কিছু কবিতা। এছাড়াও তার কাব্যগ্রন্থের বাইরেও কিছু কবিতা ছিল যেগুলি কোনো কাব্যগ্রন্থের নয়, শ্রেষ্ঠ কবিতার মধ্যে বেরিয়েছিল, অন্যান্য কবিতা হিসেবে বেরিয়েছিল। সেগুলির থেকেও দু একটি কবিতা থাকবে। আশা করব যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা জীবনানন্দের কবিতা শোনার জন্য আগ্রহী হয়েই এসেছেন। আপনারা শেষ পর্যন্ত থাকুন, এইটুকু অনুরোধ। সেটাই, মানে ওনার তো মানে বিরাট এক সম্ভার, তার থেকে আমরা কিছুটা নিয়ে আসতে পেরেছি আজকে। তো আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান, কবিতার মধ্যে দিয়েই শুরু হোক। উমা ভট্টাচার্য, স্বাগত উমাদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, স্যারকে প্রণাম, আর যারা আছেন এবং রাখি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। একটা কথা বলিনি, এটা হচ্ছে যে ঝরাপালক কাব্যগ্রন্থ তার প্রথম কাব্যগ্রন্থ 1927 সালে প্রকাশিত হয়েছিল। এই ঝরাপালক কাব্যগ্রন্থের একেবারে প্রথম কবিতা আমি কবি সেই কবি, সেটি এখন উমা আমাদের শোনাবে। কবি জীবনানন্দ দাশের আমি কবি সেই কবি। আমি কবি সেই কবি, আকাশে কত রাখি তুলি হেরি, ঝরা পালকের ছবি। আনমনা আমি চেয়ে থাকি দূর হিঙল মেঘের পানে, মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণে। বুকের বাদল উথলে উঠেছে কোন কাজরির গানে, দাদুরি কাঁদানো শাওন দরিয়া হৃদয়ে উঠিছে দ্রবী। স্বপন সুরার ঘোরে আখের ভুলিয়া আপনারে আমি,
রেখেছি দিওয়ানা করে। জনম ধরিয়া সে কোন হেয়ালি হলো না আমার সাথা। পায়ে পায়ে নাচে জিঞ্জির হায়, পথে পথে ঠায় ধাঁধা। নিমেষে পাশরি এই বসুধার, নিয়তি মানার বাধা। সারাটি জীবন খেয়ালের খোসে পেয়ালা রেখেছি ভরে। ভুঁয়ের চাপাটি চুমি শিশুর মতন শিরিষের বুকে নীরবে পরিগণমি। ঝাউয়ের কাননে মিঠা মাঠে মাঠে মটর ক্ষেতের শেষে, তোতার মতন চকিতে কখন আমি আসিয়াছি ভেসে। ভাটিয়াল সুর সাঁঝের আধারে দরিয়ার পাড়ে মেশে, বালুর ফরাসে ঢালু নদীটির জলে ধোয়া ওঠে ধুমি। বিজন তারার সাঁঝে আমার প্রিয়ের গজল গানের রেওয়াজ বুঝিবা বাজে। পড়ে আছে হেথা ছিন্ন নিবার পাখির নষ্ট নীর। হেথায় বেদনা মাহারা শিশুর শুধু বিধবার ভিড়। কোন যেন এক সুদূর আকাশ গোধূলি লোকের তীর। কাজের বেলায় ডাকিছে আমারে, ডাকে অকাজের মাঝে। আমি কবি, সেই কবি, আকাশে কাতর আখি তুলি হেরি ঝরা পালকের ছবি। আমি কবি, সেই কবি। নমস্কার। বাহ, রাখি, এটি নিশ্চয়ই দেখলে যে ৬-৬-৬-২ পর্বভাগের কলাবৃত্ত ছন্দের কবিতা। একটি কলাবৃত্ত ছন্দের কবিতা দিয়ে এই আজকের অনুষ্ঠান শুরু হলো। হ্যাঁ, খুব সুন্দর, মানে কবিতাটাও এত সুন্দর, কি সুন্দর করে বলছেন, তোতার মতন চকিতে কখন আমি আসিয়াছি ভেসে। তো হ্যাঁ, ওনার লেখা তো মানে অসাধারণ সমস্ত। তারপরে যে উপমাগুলো উনি ব্যবহার করেন সেগুলোও আর কি এত সুন্দর করে, মানে এই কবিতাটার মধ্যেও অনেক কিছু রয়েছে আর কি। বুকের বাদল উথলি উঠেছে, কেমন সুন্দর করে, মানে ওনার সত্যি এইগুলো মন দিয়ে যদি পড়া যায় বা এবং অনুধাবন করা যায়, সত্যি অসাধারণ, কোথায় গিয়ে ছুঁয়ে যায় যেন একদম। আমার যতীন দাকে নিয়ে আসি, আমাদের স্বাগত যতীন দাস, আমাদের পরবর্তী শিল্পী। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। স্যারকে আমার অশেষ ধন্যবাদ, রাখিদিকেও অশেষ ধন্যবাদ একটা সুযোগ করে দেওয়ার জন্য। এরকম সুযোগ যেন বারে বারে পাই। যাই হোক, ঝরা পাতা, একদম আমাদের তো সৌভাগ্য এরকম ভাবে অনুষ্ঠান করতে পারার। ঝরা পালকের কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বলছি আমি, নবনবীনের কবি জীবনানন্দ দাস। নবনবীনের লাগি প্রদীপ ধরিয়া আধারের বুকে আমরা রয়েছি জাগি। ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে, নব আকাঙ্ক্ষা আশার স্বপনে হৃদয় মোদের রেঙে। দেবতার দ্বারে নবীন বিধান নতুন ভিক্ষা মেঘে, দাঁড়াইছি মোরা অরুণ প্রাণের অরুণের অনুরাগী। নবনবীনের লাগি, নবনবীনের লাগি। ঝড়ের বাতাস চাই, ঝড়ের বাতাস চাই, চারিদিক ঘিরে শীতের কোয়েলে শ্মশান পথের ছাই। ছড়ায় রয়েছে পাহাড় প্রমাণ মিতের অস্থি খুলি, কে সাজাবে ঘর দেউলের পর কঙ্কাল তুলি তুলি। সূর্য চন্দ্র নেভায় কে নেবে ঝরার চোখের ঠুলি, মরার ধরার জ্যান্ত কখনো মাগিতে যাবে কি ঠাঁই। ঝড়ের বাতাস চাই, ঝড়ের বাতাস চাই। ঘুমায় কে আছো ঘরে, মৃত শিশু বুকে কল্যাণী বুর কামনে কে আছো ঘরে। কে আছো বসিয়া হতাশ উদাস অলস অন্নমনা, দোদুল আকাশে দুলিয়া উঠেছে রাঙা অসীনের ফোনা। বাজে বাদল রঙ্গ বঙ্গ মল্লী ঝঞ্ঝার ঝঞ্ঝনা, ফিরেছে বালক ঘর পালা থেকে ঝরা পালকের ঝড়ে। ঘুমায় কে আছো ঘরে, ঘুমায় কে আছো ঘরে। আমরা অশ্রোহী, আমরা অশ্রোহী, যাযাবর যুবা বন্দিনীদের ব্যথা মোরা বুকে বহি। মানবের মাঝে যে দেবতা আছে আমরা তাহারে বলি, মোদের প্রাণের পূজার দেউলে তাহার প্রতিমা করি। চুয়া চন্দন গন্ধ বিলায়ে আমরা ঝরিয়া পড়ি, সুভাষ ছড়াই উড়িষের মতো ধূপের মতন দহি। আমরা অশ্রোহী, আমরা অশ্রোহী।
গাহি মানবের জয়, গাহি মানবের জয়। কোটি কোটি বুকে বুকে কোটি ভগবান আখি মেলে জেগে রয়, কোটি কোটি বুকে কোটি ভগবান আখি মেলে জেগে রয়। সবার প্রাণের অশ্রু বেদনা মোদের বক্ষে লাগে, কোটি বুকে কোটি দেউতে জ্বলেছে কোটি কোটি শিখা জাগি। কোটি বিনিময়ে মানব দেবীর দেউল যাহারা ভাঙে, আমরা তাদের ষষ্ঠ শাসন আসন করিব ক্ষয়। জয় মানবের জয়, জয় মানবের জয়, গাহি মানবের জয়, গাহি মানবের জয়, জয় মানবের জয়, জয় মানবের জয়, জয় মানবের জয়। ধন্যবাদ। বাহ বাহ বাহ, বাহ, খুব সুন্দর, খুব খুব ভালো সুন্দর। লাগলো, খুব সুন্দর, দাদা খুব খুব ভালো সুন্দর। বলেছেন, উমাদিও হ্যাঁ খুব হ্যাঁ সুন্দর বলেছেন, যতীন দাদা খুব ভালো হ্যাঁ বললেন। হ্যাঁ দুটি হ্যাঁ দুটি কিন্তু কলাবৃত্ত ছন্দের কবিতা ছিল। হ্যাঁ, এরপরে যদি সুস্মিতা আসছে, তাহলে সুস্মিতা প্রথম দলবৃত্ত ছন্দের কবিতা শোনাবে আমাদের। হ্যাঁ, আমি সুস্মিতাকে নিয়ে আসছি, তার মাঝখানে আমি একটু একটু কমেন্ট পড়েছি, কিছু কিছু কমেন্ট নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, স্বাগত সুস্মিতা আমাদের অনুষ্ঠানে। তোমারও অনুষ্ঠান, সকলের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা স্যার, হ্যাঁ হ্যাঁ, শুভ আমি একটু সন্ধ্যা কিছু রাখি, কমেন্ট। শুভ সন্ধ্যা যতীনদা। ঠিক আছে, শুভ সন্ধ্যা। আমি একটু কমেন্ট নিয়ে নিই কিছু। হ্যাঁ, প্রীতিদা দেখছেন, প্রীতিদা বলছেন উমাদির কবিতার পরে বলেছেন বেশ উমাদি, ওনার ভালো লেগেছে। তারপরে বাসন্তীদি দেখছেন, বাসন্তীদি বলছেন অসাধারণ। শুভ সন্ধ্যা। তারপরে বাসন্তীদি বলছে উমাদির কবিতা খুব ভালো লাগলো। মানে এখনই আসলে এই কমেন্ট গুলো না নিয়ে নিলে পরবর্তীতে আর কি অসুবিধে হয়, সেই জন্য আমি এখনই অসুবিধা। নিয়ে নিচ্ছি কবিতাগুলো, এই কমেন্ট গুলো। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনিতাদি বলছেন ছন্দে ছন্দে জীবনানন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে আমি আপ্লুত, উমাদির কবিতায় প্রাণ ভরে গেল। সবাই সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। যতীন দাকে শুভেচ্ছা বাসন্তীদি বলছে জানিয়েছেন। উমাদি, হ্যাঁ হ্যাঁ, এটা বাসন্তীদি বলছেন যতীনদাকে শুভেচ্ছা জানাই ও অভিনন্দন। বাসন্তীদি বলছে উমাদি, আচ্ছা, অপূর্ব যতীনদার কবিতা শুনে বলছেন অপূর্ব। উমাদি ও যতীনদাকে জানাই প্রণাম। প্রীতিদা বলছেন যতীনদার আবৃত্তিও দারুণ। না, এটা জয় প্রীতিদা না, মানব। এটা যতীনদাকে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, প্রীতিদা বলছেন। তো সবাই আছেন আমাদের সঙ্গে, এটা খুব ভালো লাগছে। সবাই দেখলে অনুষ্ঠান করতেও খুব আনন্দ হয় আর কি, যারা করছি আমরা। ঠিকই ঠিক। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা কবিতায় চলে যাই, আবার সুস্মিতার কবিতা শুনবো। স্যার প্রণাম, নমস্কার। আমি কবি জীবনানন্দ দাশের কবিতা বনের চাতক মনের চাতক কবিতাটি পাঠ করছি। বনের চাতক বাঁধলো বাসা মেঘের কিনারায়, মনের চাতক হারিয়ে গেল দূরের দুরাশায়। ফুপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে, সে কোন বোটের ফুলের ঠোঁটের মিঠা মদের লোভে। বনের চাতক মনের চাতক কাঁদছে অবেলায়, পুবের হাওয়ায় হাপড় জলে আগুন দানা ফাটে, কোন ডাকিনীর বুকের চিতায় পশ্চিম আকাশ টাটে। বাদল বউয়ের চুমার মোয়ের সোহাগ চেয়ে চেয়ে বনের চাতক মনের চাতক চলছে আকাশ বেয়ে। খাটের ভরা কলসি ও কার কাঁদছে মাঠে মাঠে, ওরে চাতক বনের চাতক আয় রে নেমে ধীরে, নিঝুম ছায়া বউরা জেঠা ঘুমায় দিঘি ঘিরে। দে জল বলে ফোপাস কেন মাটির কোলে জল, খবর খোঁজা সোজা চোখের সোহাগে ছল ছল। মজিস রে আকাশ মরুর মরিচিকার তীরে, মনের চাতক হতাশ উদাস পাখায় দিয়ে পারি, কোথায় গেলি ঘরের কোণের কানাকানি ছাড়ি। ননির কলস আছে রে তার কাঁচা বুকের মাঝে, আতার ক্ষীরের মতো সোহাগ সেথায় ঘিরে আছে। আয় রে ফিরে দানই পাওয়া, আয় রে তাড়াতাড়ি। বনের চাতক মনের চাতক আসে না আর ফিরে, কপত ব্যথা বাজায় মেঘের শকুন পাখা ঘিরে। সে কোন ছুরির চুরি আকাশ
ছুরিখানায় বাজে চিনি মাখা ছায়ায় ঢাকা চুনির ঠোঁটের মাঝে, লুকিয়ে আছে সে কোন মধু মৌমাছিদের ভিড়ে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগলো। খুব ভালো। এবার স্যারের কাছে যাব একটু। স্যার, একটু যদি জীবনানন্দ দাশ সম্বন্ধে কিছু আমরা আপনার কাছ থেকে জানতে পারি। হ্যাঁ, জীবনানন্দ দাশের এই আমরা ঝরাপালক কাব্যগ্রন্থে আছি, এটি তার প্রথম কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পাঠিয়েছিলেন। তাতে রবীন্দ্রনাথ তাকে লিখেছিলেন, কল্যাণী এসু, তোমার কবিত্ব শক্তি আছে তাতে সন্দেহ মাত্র নাই, কিন্তু ভাষা প্রভৃতি নিয়ে এত জবরদস্তি করো কেন বুঝতে পারিনি। কাব্যের মুদ্রাদোষটা ওস্তাদিকে পরিহাসিত করে। বড় জাতের রচনার মধ্যে একটা শান্তি আছে, তার ব্যাঘাত দেখি সেখানে স্থায়িত্ব সম্বন্ধে সন্দেহ জন্মে। যেখানে তার ব্যাঘাত দেখি সেখানে স্থায়িত্ব সম্বন্ধে সন্দেহ জন্মে। জোর দেখানো যে জোরের প্রমাণ তা নয়, বরঞ্চ উল্টো। ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এটা স্বাভাবিকভাবে একজন নবীন কবি, তার প্রথম কাব্যগ্রন্থ পড়া হয়ে গেছে ঠিকই, তবে জীবনানন্দ দাশ উত্তর একটি দিয়েছিলেন, তিনি এতটুকু দমেননি। শুরুতে যথেষ্ট সম্মান শ্রদ্ধা জানিয়ে, এটা 1927 সালের কথা, তিনি লিখছেন, শ্রীচরণে আপনার স্নেহাশিস লাভ করে অন্তর পরিপূর্ণ হয়ে উঠেছে। আজকালকার বাংলাদেশের নবীন লেখকদের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে তাদের মাথার উপরে স্পষ্ট সূর্যালোকের মতো আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীকে তারা পেয়েছে। এত বড় দানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে যতখানি গভীর নিষ্ঠার দরকার, দেবতা পূজারীকে কখনো তার থেকে বঞ্চিত করেন না। কিন্তু দানকে ধারণ করতে হলে যে শক্তির প্রয়োজন, তার অভাব অনুভব করছি। অক্ষম হলেও শক্তির পূজা করা এবং শক্তির আশীর্বাদ ভিক্ষা করা আমার জীবনের সবচেয়ে বড় সাধনা। আর আমার জীবনের আকিঞ্চন সেই আরাধ্য শক্তি, সেই কল্যাণময় শক্তির উৎসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। আশা করি এর থেকে আমি বঞ্চিত হব না। এর পরের অংশে তিনি তার বক্তব্যটা লিখেছেন, যেখানে রবীন্দ্রনাথ তাকে বলেছেন যে এই যে কবিতার ভেতরে কি কি আছে বিষয়বস্তুটা সম্বন্ধে, সেগুলো তিনি লিখেছেন। সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু এই যে আমি যে জায়গাটুকু পড়লাম, যে এরকম একজন মনীষীর প্রতি তার অগাধ শ্রদ্ধা ইত্যাদি, এই জিনিসটা মানে সেরেনিটি বা শান্তি প্রশান্তি, এই ব্যাপারে রবীন্দ্রনাথ যে মন্তব্যটা করেছেন, যে বড় জাতির রচনার মধ্যে একটা শান্তি আছে, যেখানে তার ব্যাঘাত দেখি সেখানে তার স্থায়িত্ব সম্বন্ধে সন্দেহ জন্মে। এইটা তিনি পরে লিখছেন। পত্রে আপনি যে কথা উল্লেখ করেছেন সেই সম্পর্কে দু একটা প্রশ্ন মনে আসছে। অনেক উঁচু জাতির রচনার ভেতর দুঃখ বা আনন্দের একটা তুমুল তাড়না দেখতে পাই। কবি কখনো আকাশের সপ্তর্ষিকে আলিঙ্গন করবার জন্য উৎসাহে উন্মুখ হয়ে ওঠেন, পাতালের অন্ধকারে বিষজর্জর হয়ে কখনো তিনি ঘুরতে থাকেন। কিন্তু এই বিষ বা অন্ধকারের মধ্যে কিংবা এই জ্যোতির্লোকের ভেতরেও প্রশান্তি যে খুব পরিস্ফুট হয়ে উঠছে না, তা তো মনে হয় না। প্রাচীন গ্রিকরা সেরেনিটি জিনিসটার খুব পক্ষপাতী ছিলেন। তাদের কাব্যের ভেতর সুর অনেক জায়গায় ফুটে উঠেছে, কিন্তু যে জায়গায় অন্য ধরনের সুর আছে সে কাব্য ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয় না। অর্থাৎ ওই ব্যাপারটা একটুখানি তার প্রতিবাদ জানিয়ে রাখলেন। এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ যে বলেছেন জবরদস্তি করো কেন, এই ওস্তাদি ইত্যাদি, এই সমস্ত গুলো তো পরবর্তী কাব্যগ্রন্থে অনেক বেশি জীবনানন্দ দেখিয়েছেন, সেটা আমরা দেখতে পাই। ধূসর পাণ্ডুলিপি থেকে সেটা শুরু। তবে হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু রবীন্দ্রনাথই আবার এখানে যেমন ধূসর পাণ্ডুলিপি নিয়ে বলেছেন ঠিকই, তেমনি আবার এটা তো ইয়েতে ধূসর পাণ্ডুলিপি পড়ে ওনার অভিজ্ঞতা, ওনার পাঠ প্রতিক্রিয়া আবার জানিয়েছিলেন। অনেক প্রশংসা করেছে তোমার। সেটাতে আবার তিনি বলছেন যে তোমার লেখায় রস আছে, রস আছে, স্বকীয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। এটা তিনি ওই রবীন্দ্রনাথই বলেছেন ধূসর পাণ্ডুলিপি পড়ে। তার পাঠ প্রতিক্রিয়া দিয়েছেন। পাণ্ডুলিপি পড়ে বলেছেন আগে কবিতাটি পড়ে তোমার কবিতাগুলি পড়ে খুশি হয়েছি, তোমার লেখার রস আছে, স্বকীয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। এখানে বলি জীবনানন্দ কিন্তু
ওইখানে বলছেন এবার আনন্দ। আরেকখানা বই বার করলো, আপনার মূল্যবান সম্পদের মধ্যে একটি, আপনি যে চিঠি লিখেছিলেন, হ্যাঁ। তারপরে বলছে আবার একটি বই বের করলাম, এই বইখানা আপনাকে উৎসর্গ করতে পারিনি, কারণ বুদ্ধদেব বসু অনেক সাহায্য করেছিলেন তো এই দ্বিতীয় ধূসর পাণ্ডুলিপি বের করার জন্য, হ্যাঁ, সেজন্য হ্যাঁ, বুদ্ধদেব হ্যাঁ। বসুকে উনি উৎসর্গ করেছিলেন। এই একটা লজ্জা ও দুঃখ আমার রয়ে গেল, আপনাকে উৎসর্গ করতে পারলাম না। আমার এই বই, এই ধূসর পাণ্ডুলিপি পাঠালাম একটা, কি চেয়েছিলেন, একটা বড় চিঠি চেয়েছিলেন, হুম, হুম। বলছে আপনি যদি একটু সময় করে এই বইটা পড়ে দেখেন, তারপর বিশদ ভাবে আমাকে একখানা চিঠি লেখেন, তাহলে খুব উপকৃত হব। কিন্তু দুঃখের বিষয় বিশদ হয়নি। তোমার কবিতাগুলি পড়ে খুশি হয়েছি, তোমার লেখায় রস আছে, সক্রিয়তা আছে, তাকিয়ে দেখার আনন্দ আছে, এইটুকু পড়েই হ্যাঁ, জীবনানন্দ প্রেমীরা এবং একটু দুঃখিত মৃত্যুর হন যে হ্যাঁ, বড় উত্তর হয়নি আর বলে। আর হ্যাঁ, 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 হ্যাঁ। আর মৃত্যুর আগে কবিতাটি পড়ে উনি বলেছিলেন যে জীবনানন্দ দাশের চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে, মানে ছোট ছোট আনন্দ ভাবেই দেয়, বলেছেন। তারপর হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, আনন্দ দিয়েছে, সেটাই। সেটাই আমরা আরো বলেছেন অনেক মৃত্যু। কমেন্ট পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেগুলো একটু বলো। হ্যাঁ, হ্যাঁ, চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে। আনন্দ সেটাই দিয়েছে, বলেছেন। সেটাই। অনেক কিছু অজানা খবর জানা হয়ে গেল। অনেকগুলোই কমেন্ট পেয়েছি। সেই স্যারকে প্রণাম। বাসন্তীদি বলছেন রাখিপাল চৌধুরীকে অশেষ ধন্যবাদ। হুম, সুস্মিতা রায়কে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। খুব ভালো লাগলো কবিতা আবৃত্তি। এটা যতীনদার কবিতা শুনে। অনিতাদি বলছেন রাখির উপস্থাপনা অত্যন্ত প্রশংসনীয়, অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। দারুণ দারুণ। আরে জাকির হোসেন ভাই এসছেন, উনি বলছেন সকলের জন্য শুভকামনা। তারপরে বাসন্তীদি বলছে সুস্মিতা রায়ের কবিতা আবৃত্তি খুব ভালো লাগলো। আসলে এখানে না গ্রুপ থেকে করলে যেটা হয়, নামটা দেখায় না আর কি, সেই জন্য আমাকে নাম দেখে দেখে বলতে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনিতাদি বলছেন স্যারের আলোচনায় রবীন্দ্রনাথ ও জীবনানন্দের পত্র আলাপে সমৃদ্ধ হলাম। দারুণ সকলকে দারুণ। অশেষ ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আমাদেরও খুব ভালো লাগছে। অনুষ্ঠান যারা করে তাদের যদি এরকম দর্শক শ্রোতা থাকেন, তাহলে তারাও খুব সমৃদ্ধ হই আমরা আর কি। অনেক ধন্যবাদ, সবাই সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা ধন্যবাদ। পরবর্তীতে চলে যাই। হ্যাঁ, আমরা পরবর্তী যে আসবে হৈমন্তীকে তার আমাদের আগে সাথে একটু কথা, পেয়েছি। তোমার যে মৃত্যুর আগে কবিতাটার হ্যাঁ, কথা বললে, ওটা হ্যাঁ কবিতা স্যার। একটা পত্রিকায় মৃত্যুর আগে কবিতাটা রবীন্দ্রনাথ নিয়েছিলেন, কিন্তু একটু উনি সম্পাদিত করেছিলেন, ওটাকে ছোট হ্যাঁ, হ্যাঁ, করেছিলেন। এটা নিয়ে খুব সমালোচনা, বুদ্ধদেব বসু ভীষণ সমালোচনা করেছিলেন, কিন্তু ওই কবিতাটা রবীন্দ্রনাথের ভালো লেগেছিল। ওর ভেতরে যে হ্যাঁ, সত্যি চিত্ররূপময় একটা ব্যাপার আছে, সেটা উনি প্রকাশ করেছিলেন। যাই হোক, আমরা এবার কবিতায় যাই, অনেকক্ষণ আলোচনা হয়েছে, সেই। কবিতায় এসে। হ্যাঁ, হ্যাঁ, এবার কবিতায় যাই। হৈমন্তীকে আমরা পেয়েছি সাথে, হৈমন্তীর কবিতা শুনবো। কি শোনাচ্ছ নমস্কার, হৈমন্তী? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, তোমাকে জানাই স্বাগত। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 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 আচ্ছা, আমি বাসন্তী আসেনি না? বাসন্তী ব্যাকস্টেজেও নেই? না, বাসন্তীর তো আসার কথা। আচ্ছা আচ্ছা, না। ও আচ্ছা, এসেছে নমস্কার। বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, বাসন্তী দি এসেছে। এরপরে বাসন্তী দিদিকে আনবো। হৈমন্তী হ্যাঁ, ধূসর পাণ্ডুলিপি থেকে পড়ছে। আমরা হ্যাঁ। আমরা ঝরা পালক থেকে এবার ধূসর পাণ্ডুলিপিতে এলাম। হৈমন্তী এলাম। ধূসর পাণ্ডুলিপি কবিতা পড়ছে। আমি ধূসর পাণ্ডুলিপি থেকে বেশ। পেঁচা কবিতাটা পড়ছি, পাঠ করছি। পেঁচা, কবি জীবনানন্দ দাশ। প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শুধু শিশিরের জল। অগ্রাণের নদীটির শ্বাসে হিম পেয়ে আসে বাঁশপাতা, মরা ঘাস, আকাশের তারা। বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা। ধান খেতে মাঠে জমিছে ধোঁয়াতে ধারালো কুয়াশা। ঘরে গেছে চাষা, ঝিমাইছে পৃথিবী, তবু পাই টের কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো স্বাদ।
হলুদ পাতার ভিড়ে বসে শিশিরে পালক ঘষে ঘষে পাখার ছায়ায় শাখা ঢেকে ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জাগে একা অঘ্রাণের রাতে সেই পাখি। আজ মনে পড়ে সেদিনও এমনই গেছে ঘরে প্রথম ফসল, মাঠে মাঠে ঝরে শিশিরের সুর, কার্তিক কি অঘ্রাণের রাত্রের দুপুর, হলুদ পাতার ভিড়ে বসে শিশিরে পালক ঘষে ঘষে পাখার ছায়ায় শাখা ঢেকে ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জেগেছিল অঘ্রাণের রাতে এই পাখি। নদীটির শ্বাসে সে রাতেও হিম হয়ে আসে বাঁশপাতা, মরা ঘাস, আকাশের তারা, বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা, ধান খেতে মাঠে জমেছে ধোঁয়াটে ধারালো কুয়াশা, ঘরে গেছে চাষা, ঝিমাইছে পৃথিবী, তবু আমি পেয়েছি যে টের কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো স্বাদ। নমস্কার। এই আমরা খুব জীবনানন্দ সুন্দর, দাসকে খুব সুন্দর। পেয়ে গেলাম। যে জীবনানন্দ দাসকে সাধারণত লক্ষ্য করেছেন সকলে হয়তো, যে আমরা যে সমস্ত কবিতা বারবার বলা হয়, বনলতা সেন, বাংলার মুখ ইত্যাদি যেসব কবিতাগুলো, সেগুলো আমরা অনুষ্ঠানে রাখিনি, কিন্তু যে কবিতাগুলি রেখেছি সেগুলি পড়লেই বোঝা যাচ্ছে জীবনানন্দ দাশের কবিতা। ধূসর পাণ্ডুলিপি থেকেই যার শুরু। এই কবিতাটি মুক্তক পয়ার, কারণ এখানে বিভিন্ন ছত্রগুলিতে তোমার মাত্রা আলাদা, কোনোটা 6, কোনোটা 10, কোনোটা 8, কিন্তু সর্বোচ্চ 14। সেই জন্য মুক্তক পয়ার এটি অসাধারণ একটি কবিতা। এবং আমি বিশেষ করে যেটা চেয়েছি, রাখি প্রথমেই বলতে বলেছিল, যে এই সমস্ত বিভিন্ন কবিতাগুলি আরো বেশি মানুষের কাছে জনপ্রিয় হোক। মানুষ জীবনানন্দের নির্দিষ্ট 12টি 14টি বা 20টি কবিতা না পড়ে আরো এই সমস্ত কবিতা পড়ুক। প্রচুর কবিতা তিনি লিখেছেন, তাই বলছি। তিনি 162টি কবিতা লিপিবদ্ধ করে গেছেন, মানে ছেপে গেছেন, কিন্তু রূপসী বাংলা ইত্যাদি তো তার মৃত্যুর পরে ছাপা হয়েছে, সেগুলি তো অনেক, কিন্তু তিনি করে গেছেন 162টি কবিতা। সেগুলিও অসাধারণ। তার শ্রেষ্ঠ কবিতায় 18টি কবিতা ছিল। হ্যাঁ, তারপরে তিনি চলে গেলেন তো আমাদের ছেড়ে 1954, 1957 রূপসী বাংলা। আর ট্রাঙ্কের ভেতরে ছিল অনেক গদ্য, তার গল্প উপন্যাস তিনি লজ্জায় ছাপাননি, সেগুলোও তো আমরা পরে পেয়েছি। যাই হোক, বেশ, এবার তোমার কে আছে পরবর্তী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অচিন্দা বলছেন, হ্যাঁ অচিন কুমার গুহ, অচিন্দা বলছেন শুনছি। অচিন্দা থাকুন আমাদের সাথে। প্রীতিশেখরদা বলছেন সুন্দর বিষয় নির্বাচন, পুলকদার বিশ্লেষণ খুব সুন্দর। হ্যাঁ সত্যি, এটা পুরোটাই স্যারেরই পরিকল্পনা এবং সবটাই স্যার। উনি বলছেন, প্রীতিদা বলছেন যে রাখিদির সঞ্চালনা সহজ সাবলীল। এটা আপনার কাছ থেকে শুনতে পারা আমার সৌভাগ্যের ব্যাপার এবং প্রাপ্তি অবশ্যই। কারণ সঞ্চালনা তো ওরা শেখায়, কিভাবে সঞ্চালনা করতে হয়, সেজন্য এটা সত্যি। হ্যাঁ হ্যাঁ, সেই কতটা শিখতে পেরেছি আর কি, সেটাই। হ্যাঁ, স্বাতী বোস বলছেন হৈমন্তীর পাঠ অপূর্ব। প্রীতিশেখরদা বলছেন ভালো লাগলো হৈমন্তীর আবৃত্তি। ধন্যবাদ, এটাও আমার কাছে অনেক বড় পাওয়া। বলছেন হৈমন্তীর আবৃত্তিও খুব সুন্দর। সুচরিতা বলছে খুব ভালো লাগলো হৈমন্তী দি। ধন্যবাদ, সবাই সাথে থাকুন, শুনেছেন। হ্যাঁ সবাই শুনছেন, এটাই সত্যি আমাদের প্রাপ্তি। আচ্ছা, এবার আমি বাসন্তী দিকে নিয়ে আসি। দেখো, স্বাগত বাসন্তী দি অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, স্যারকে প্রণাম। রাখি পাল চৌধুরীকে অশেষ ধন্যবাদ, এমন সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে যোগদান করবার সুযোগ করে দিয়ে। তো তাহলে আমি শুরু করি। আমারই সৌভাগ্য। হ্যাঁ, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, আজ
একদম। আমার নিবেদন হচ্ছে কবি জীবনানন্দ দাশের নিখিল আমার ভাই। নিখিল আমার ভাই, কীটের বুকেতে যেই ব্যথা জাগে আমি সে বেদনা পাই। যে প্রাণ গুমরি কাঁদিছে নিরালা, শুনি যেন তার ধ্বনি। কোন ফণি যেন আকাশে বাতাসে তোলে বিষ গর্জনি। কি যেন যাতনা মাটির বুকেতে অনিবার ওঠে রনি। আমার শস্য স্বর্ণ পসরা নিমেষে হয় যে ছাই। সবার বুকের বেদনা আমার, নিখিল আমার ভাই। আকাশ হতেছে কালো, কাহাদের যেন ছায়া পাতে হয়, নিভে যায় রাঙা আলো। বাতায়নে মোর ভেসে আসে যেন কাদের তপ্ত শ্বাস। অন্তরে মোর জড়ায়ে কাদের বেদনার নাগপাশ। বক্ষে আমার জাগিছে কাদের নিরাশা গ্লানি মাত্রাস। মনে মনে আমি কাহাদের হায় বেসেছিনু এত ভালো। তাদের ব্যথার কুহেলি পাথারে আকাশ হতেছে কালো। লোহিয়াছে বুঝি ঠাঁই আমার চোখের অশ্রুপুঞ্জে নিখিলের বোন ভাই। আমার গানেতে জাগিছে তাদের বেদনা পীড়ার দান। আমার প্রাণেতে জাগিছে তাদের নিপীড়িত ভগবান। আমার হৃদয়ে ঝুপেতে তাহারা করিছে রক্ত স্নান। আমার মনের চিতানলে জ্বলে লুটায়ে যেতেছে ছাই। আমার চোখের অশ্রুপুঞ্জে লোভিয়াছে তারা ঠাই। নিখিল আমার ভাই, কীটের বুকেতে যেই ব্যথা জাগে আমি সে বেদনা পাই। বাহ, খুব নমস্কার। সুন্দর। খুব সুন্দর। সুন্দর, সুন্দর। সুন্দর, খুব সুন্দর। আবার আমরা মানে ঝরাপালক কাব্যগ্রন্থে ফিরে গিয়েছিলাম। এটা ঝরাপালক কাব্যগ্রন্থের কলাবৃত্ত ছন্দেরই কবিতা 666 ওই এরকম নিখিল আমার ভাই বেদনা পাই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, স্যারের কাছে অনুমতি নিয়ে আমি এবার প্রস্থান করি। যেতে পারো, যেতে বেশ, পারো, যেতে বেশ। পারো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। ঠিক আছে। সুচরিতা বলছে রাখিদি ভালো লাগছে। ধন্যবাদ সুচরিতা। সুস্মিতা বলছে, সুস্মিতা রায়, প্রণাম স্যার, রাখিদিকে অজস্র ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি ধন্য। আমাদেরও খুব ভালো লেগেছে তোমরা এসছো। সুস্মিতা বলছে অনুষ্ঠান খুব ভালো লাগছে। স্বাতীদি বলছে বাসন্তীদি খুব সুন্দর। বাহ, বাসন্তীদি খুব সুন্দর। সবাই শুনছে, খুব আনন্দের বিষয়। আমি এবার সমিতাকে নিয়ে আসি। সমিতা জোয়ারদার, সবাই মিউট আছে কিনা স্বাগত একটু দেখে সমিতা নিও। আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, আওয়াজ হচ্ছে, সকলে মিউট আছে কিনা দেখে নেন। হ্যাঁ, হ্যাঁ, ওই ওখান থেকে আমি মিউট করে দিয়েছি, তখন যতীনদা কথা বলছিলেন বলে খুলে দিয়েছিলাম। এবার সমিতাদির কাছ থেকে শুনবো। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমার আজকের কবিতার শিরোনাম ডাহুকি, কবি জীবনানন্দ দাশ। মালঞ্চে পুষ্পিতা লতা, অবনতমুখী, নিদাঘে রৌদ্র তাপে একা সে ডাহুকি। বিজন তরুর শাখে ডাকে ধীরে ধীরে, বনচ্ছায়া অন্তরালে তরল তিমিরে। আকাশে মন্থর মেঘ, নিরালা দুপুর, নিস্তব্ধ পল্লীর পথে কুহকের সুর। বাজিয়া উঠিছে আজ ক্ষণে ক্ষণে ক্ষণে
সে কোন পিপাসা, কোন ব্যথা তার মনে, হারায়েছে প্রিয়ারে কি অসীম আকাশে, ঘুরেছে অনন্ত কাল, মরীচিকা আসে, বাঞ্ছিত দেয়নি দেখা নিমেষের তরে, কবে কোন রুক্ষ কাল বৈশাখের ঝড়ে ভেঙে গেছে গেছে নিরুদ্দেশে ভাসি, নিঝুম বনের তটে বিমনা উদাসী গেয়ে যায় সুপ্ত পল্লী তটিনীর তীরে, ডাহুকের প্রতিধ্বনি ব্যথা যায় ফিরে, পল্লবে নিস্তব্ধ পিক নীরব পাপিয়া, গাহে একা নিদ্রা হারা বিরহিণী হিয়া, আকাশে গোধূলি এলো, দিক হলো ম্লান, ফুরায় না তবু হায় হুতাশির গান, স্তিমিত পল্লীর তটে কাঁদে বার, কোন যেন সুনিভৃত রহস্যের দ্বার উন্মুক্ত হলো না আর, কোন সে গোপন নিল না হৃদয়ে তুলি তার নিবেদন। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। স্যার শোনা যাচ্ছে না স্যার, মিউট করে রেখেছিলাম। স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঝরাপালক কাব্যগ্রন্থে সমস্ত ছন্দ নিয়েই পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন এই ডাহুকি কবিতাটি, এটা মিশ্রবৃত্ত ছন্দ কবিতা, ৮-৬, মালঞ্চে পুষ্পিতা লতা ৮, অবনত মুখী ৬, নিদাগে রৌদ্রতাপে ৮, আকাশে ডাহুকি। এই যে আমরা দেখলাম এখানে আমরা দলবৃত্ত ছন্দ পেয়েছি, কলাবৃত্ত ছন্দ পেলাম, বৃত্তবৃত্ত ছন্দ পেলে, এগুলো সবই কিন্তু ঝরাপালক কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্যগ্রন্থ সেখানে। এবং এখানেও একটু আগেই আমরা এটাও পেয়েছি, অবশ্য ধূসর পাণ্ডুলিপির কবিতা পড়েছে হৈমন্তী, এটা পেয়েছি, এখানেও আছে কিন্তু অতিমুক্তকের কবিতা আছে। যাই হোক, এর পরে যদি কেউ এসে থাকি তাকে নিয়ে এসো আমাদের অনুষ্ঠান। আবার একটু কমেন্ট নিয়ে নি। স্যার রাখিদির অনুমতি নিয়ে আমি প্রস্তাব করছি। অবশ্যই। বেশ বেশ, বেশ। সাথীদি বলছেন খুব সুন্দর সুন্দর কবিতা শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যি স্যারই এগুলো ঠিক করে দিয়েছেন, কবিতাগুলো সত্যি, কবিতা নির্বাচনগুলো খুবই সুন্দর, ভীষণই সুন্দর। বাসন্তীদি বলছে খুব সুন্দর আবৃত্তি সুমিতা দি। হ্যাঁ, খুশি হলাম। স্যারকে অজস্র ধন্যবাদ, এত সুন্দর কবিতা নির্বাচন করেছেন। আর বলছেন স্যারের শেখানোর যথার্থ মান রাখতে সক্ষম তার সমস্ত শিক্ষার্থীরা। এটা কে বলেছেন? কে লিখেছেন? এটা অনিতা দি, অনিতা বিশ্বাস। যতীন দাসের হাততালি পড়ছে। সমিতার দাহক কি দারুণ, সত্যি দারুণ, খুব ভালো লাগছে সত্যি। নানা রকম কবিতা শোনা যাচ্ছে, মানে সব কবিতার সাথে তো সবাই সহজে পরিচিত হতে পারেন না, কিন্তু এই অনুষ্ঠানগুলোয় আপনি যে এইসব নির্বাচনগুলো করে দিয়েছেন, তাতে এটা সত্যি মানে অনেকের জন্যই প্রাপ্তি অবশ্যই। এবার আমি শর্মিষ্ঠাকে নিয়ে আসবো। শর্মিষ্ঠা একটু ক্যামেরাটা অন করবে। শর্মিষ্ঠা দুর্গাপুর থেকে, শর্মিষ্ঠা ভট্টাচার্য না ব্রততী এসছে। আচ্ছা, ব্রততী শর্মিষ্ঠা দুজনেই, শর্মিষ্ঠা দুজনেই এসেছে। এবার আমরা শর্মিষ্ঠার কাছে শুনবো। শুভ সন্ধ্যা, শোনা যাচ্ছে? শুভ সন্ধ্যা, স্বাগত। সুন্দর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। স্যারকে প্রণাম। আর আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন এই অনুষ্ঠানটিতে, তাদের সকলকে, আমার শিল্পী বন্ধু এবং বয়োজ্যেষ্ঠ সকলকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। রাখিদির জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাকে অনেক ভালোবাসা।
আমার পরিবেশনায় জীবনানন্দ দাশের কবিতা আমি যদি হতাম। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলসেঁড়ে নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলে গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালী ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমস নিড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের পাখায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলসেঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে। চমৎকার চমৎকার। বাহ, রাখি, দারুণ, আমরা দারুণ, খুব বনলতা সেন সুন্দর। কাব্যগ্রন্থে ঢুকে গেছি। বনলতা সেন কাব্যগ্রন্থে ঢুকে গেছি আমরা। এটি বনলতা সেন হুম, হুম। কাব্যগ্রন্থের কবিতা আমি যদি হতাম। সুন্দর কবিতা এবং শর্মিষ্ঠা খুব ভালো এটা আবৃত্তি খুব করবে। সুন্দর করে বললো, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বলেছে। স্যারকে আবার একবার প্রণাম। সবটাই সম্ভব হয়েছে স্যারের জন্য, একদম তাই। সবটাই স্যারের সবটাই সম্ভব পরিকল্পনা, হয়েছে হ্যাঁ স্যারের হ্যাঁ, জন্য। সবটাই, হ্যাঁ হ্যাঁ, একদম। আর এইটা না স্যারের হলে এই ভাবনাগুলো, জীবনানন্দদের এত ভালো ভালো এত সুন্দর সুন্দর কবিতা আছে, আমাদেরও পড়া হতো না। এটার জন্য স্যারকে ঠিকই, অজস্র ধন্যবাদ। একদম ঠিক বলেছে। বেশ, থাকো আমাদের সঙ্গে শর্মিষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, আছে। এবার ব্রততির কাছে চলে যাব। ব্রততি কি শোনায় শুনি। শুভ সন্ধ্যা রাত্রিদি। স্বাগত। শুভ স্যার, সন্ধ্যা, শুভ সন্ধ্যা। স্যার আমার প্রণাম নেবেন। শর্মিষ্ঠা অনেক অভিনন্দন। যতীনদা রয়েছেন, আমার প্রণাম নেবেন। অনেক সুন্দর সুন্দর কবিতা শুনতে পাচ্ছি, আরো পাবো আজকের আমাদের অনুষ্ঠান কবি জীবনানন্দকে নিয়ে। তিনি যে কত রকমের কবিতা লিখেছেন রূপসী বাংলাকে নিয়ে, এবং আরো শুধু রূপসী বাংলা নয়, আরো বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন কবিতা লিখেছেন। সেগুলো অনেকটা জানতে পেরেছি। শর্মিষ্ঠা কিছুক্ষণ আগে যা বললেন স্যারের জন্য, হুম, উনি যখন বলেছেন পড়তে, সেই, নিজের কবিতাটিও পড়েছি, পাশাপাশি আরো বেশ কিছু কবিতা থেকে পড়েছে। সত্যি তার জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা। আমার আজকের নিবেদন, আজকের অনুষ্ঠানে আমার বলার ইচ্ছে কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের ৫৮ সংখ্যক কবিতা ঘাসের ভিতরে দিই। আমি চেষ্টা করছি। বেশ। ঘাসের ভিতরে যেই চড়াইয়ের সাদা ডিম ভেঙে আছে, আমি ভালোবাসি নিস্তব্ধ করুণ মুখ তার এই। কবে যেন ভেঙেছিল, ঢের ধুলো খড় লেগে আছে বুকে তার। বহুক্ষণ চেয়ে থাকে, তারপর ঘাসের ভিতর সাদা সাদা ঘন ঘন
পড়ে আছে দেখা যায়। খই ধান দেখি এক রাশি ছড়াই রয়েছে চুপে, নরম বিষণ্ণ গন্ধ পুকুরের জল থেকে উঠতেছে ভাসি। কান পেতে থাকো যদি, শোনা যায় স্বরপুটি পিতলের স্বর, মিন কন্যাদের মতো যেন। সবুজ জলের ফাঁকে তাহাদের পাতালপুরীর ঘর দেখা যায়, রহস্যের কুয়াশায় অপরূপ। রূপালী মাছের দেহ গভীর উদাসী চলে যায় মন্ত্রী কুমারের মতো, কোটাল ছেলের মতো, রাজার ছেলের মতো মিলে কোন এক আকাঙ্ক্ষার উদ্ঘাটনে কত দূরে। বহুক্ষণ চেয়ে থাকি একা। অপরাহ্ন এলো বুঝি, রাঙা রৌদ্রে মাখরাঙা উড়ে যায় ডানা ঝিলমিলে। এখনই আসিবে সন্ধ্যা, পৃথিবীতে গোধূলি নামিলে নদীর নরম মুখ দেখা যাবে। মুখে তার দেহে তার কত মৃদু রেখা, তোমারই মুখের মতো। তবুও তোমার সাথে কোনো দিন হবে না কো দেখা। দেখো বাহ, অসাধারণ অসাধারণ। এবং অসাধারণ এই যে অসাধারণ। মুখস্থ করে পুরো কবিতাটি মুখস্থ করে আবৃত্তি করেছো, এটা সাংঘাতিক। একেবারে খুব সুন্দর হলো, খুব ভালো। মানে খুব সুন্দর। অনেক ক্লাস টিচার, কিন্তু তবু যেন মনে হয় স্যারের মতো হলো না, ঠিক পারলাম না না। না সেটা নয়। এগুলোতে মানে সবই 26 মাত্রার সনেট বলা হয় এগুলোকে, মানে সমস্ত ছত্রেই 26 মাত্রা, কিন্তু চমৎকার পদ ভাগ করেও এটা পড়েছে, খুব ভালো পড়েছে। সবই স্যারের দেখানো পথে হাঁটা, তাই কৃতিত্ব একদমই তাই। স্যারের অনেক অনেক খানি। বেশিরভাগ 26 মাত্রা আছে, কোথাও 22 মাত্রাও আছে। কান পেতে থাকো যদি শোনা যায় স্বরকটি চিতলেশ্বর, এখানে 22 মাত্রায় আছে। সুতরাং মোটামুটি এটাকে অতিমুক্তকের মধ্যেই বলা যায়, যেখানে বিভিন্ন ছত্রে বিভিন্ন মাত্রা। হ্যাঁ, বেশ। এখনই আসবে সন্ধ্যা, সাথীদি বলছে 8 4 অপূর্ব 12। লাগলো, আমি যদি হতাম কবিতাটি। তারপরে বলছেন শর্মিষ্ঠার পাঠ অসাধারণ। অনিতাদি বলছেন, বাসন্তীদি বলছে ব্রততীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন, খুব ভালো লাগছে অনুষ্ঠান। হ্যাঁ, এমন মন্তব্য পেলে বাসন্তীদি আমরাও বলছে টনক স্যারের শিক্ষার মর্যাদা রক্ষা করতে আজ বদ্ধপরিকর। একদম। সবাই চেষ্টা করছি আমরা। নিশ্চয়ই। আর এটা ব্যাপার হলো যে আমরা হলে দাদি অনুষ্ঠান বলছে, নিশ্চয়ই হ্যাঁ, বাহ অসাধারণটা কে লিখেছে? বাহ অসাধারণ লিখেছে কে? হ্যাঁ, এটা কে লিখেছে? বাহ। সুস্মিতা রায়। সুস্মিতা রায় তাহলে আমরা ব্যানার্জি। সুস্মিতা রায় ব্যানার্জি আমরা রাখি, আমরা হলে অনুষ্ঠান করার চেষ্টা করছি, দেখা যাক। আর আমাদের এই যে শিক্ষাক্রমের কথায় জীবনানন্দ সম্পর্কে আগ্রহটা আরো বহুগুণ বেড়ে গেল। আমরা এই এবছরের জুন মাসে মধুসূদন শুরু হয়ে আমাদের নভেম্বরে জীবনানন্দের যে চর্চাটা শুরু হয়ে যাবে। দীর্ঘদিন আমরা জীবনানন্দের চর্চা করব, বিভিন্ন কবিতা চর্চা শেখা, চর্চাই করবো। আমিও তো শিখি, তোমরা করো, আমি শিখি। তো এই যে ব্রততী করলো, আমি কিছু শিখলাম না, অনেক। অনিতাদি বলছেন ব্রততীর আবৃত্তি অত্যন্ত সাবলীল। সত্যি তাই, ব্রততীর আবৃত্তি শুনলে মন ভরে যায়। সকলেই খুব ভালো বলছেন। খুবই ভালো, খুব ভালো করে এরা। তো একটু দেখিয়ে দিলেই এরা চমৎকার করে, গুণ আছে এদের মোটামুটি। তোমরা এবার রুমাকে, রুমা চলে এসেছে। হ্যাঁ, রুমা ক্যামেরাটা একটু অন করবে। হ্যাঁ হ্যাঁ, রুমাকে আমরা পেয়ে গেছি। স্বাগত রুমা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে।
শুনবো রুমার কবিতা এবার। ব্যাকস্টেজে শুনছিলাম সবার কবিতাই অসাধারণ হচ্ছে, সবার অনুষ্ঠান। আমি শোনাবো কবি জীবনানন্দ দাশের কবিতা হে হৃদয়। হে হৃদয়, নিস্তব্ধতা, চারিদিকে মৃত্যু সব অরণ্যেরা বুঝি, মাথার উপরে চাঁদ চলেছে কেবলই মেঘ কেটে পথ খুঁজে, পেঁচার পাখায় জোনাকির গায়ে ঘাসের উপরে কি যে শিশিরের মতো ধূসরতা, দীপ্ত হয় না কিছু, ধ্বনিও হয় না আর, হলুদ দুঠ্যাং তুলে নেচে রোগা শালিখের মতো যেন কথা বলে চলে তবুও জীবন। বয়স তোমার কত? 40 বছর হলো। প্রণয়ের পালা ঢের এলো গেল, হলো না মিলন। পর্বতের পথে পথে রৌদ্রে রক্তে অক্লান্ত সফরে খচ্চরের পিঠে কারা চড়ে? পতঞ্জলি এসে বলে দেবে প্রভেদ কি, যারা শুধু বসিয়ে থেকে ব্যথা পায় মৃত্যুর গহ্বরে, মুখে রক্ত তুলে যারা খচ্চরের পিঠ থেকে পড়ে যায়। মৃত্যু সব অরণ্যেরা, আমার এ জীবনের মৃত অরণ্যেরা বুঝি বলে, কেন যাও পৃথিবীর রৌদ্র কোলাহলে? নিখিল বিষের ভোক্তা নীলকণ্ঠ আকাশের নিচে, কেন চলে যেতে চাও মিছে? কোথাও পাবে না কিছু, মৃত্যুই অনন্ত শান্তি হয়ে অন্তহীন অন্ধকারে আছে লীন সব অরণ্যের কাছে। আমি তবু বলি, এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি, দেখা যাক পৃথিবীর ঘাস, সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে আনি কি করে যে মহানীলাকাশ। ভাবা যাক ইতিহাস খুললেই রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শুশ্রূষার মতো শত 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 জল ঝর্ণার ধ্বনি। নমস্কার। বাহ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাসন্তী দিবসের শুভেচ্ছা। দারুণ, অপূর্ব। সাথী বলছেন দারুণ দারুণ রুমা। আসলে সাথী সবটাই আরো স্যারের বলছেন, স্যার প্রাপ্তি। ওই যে বললেন ক্লাসের কথা। হ্যাঁ, মানে সবটাই স্যারের একদম। প্রাপ্তি। জীবনানন্দ তো একটা মানে একদম, জীবনানন্দের সবটাই বোধ, কবিতার বোধটাই তো অন্যরকম, সেটা স্যারের হাত ধরেই আমরা যেটুকু যে যেভাবে পারছি একটু আবিষ্কার করার চেষ্টা করছি। তো সবটাই স্যারের জন্য। হ্যাঁ রাখি, এই যে রুমা হ্যাঁ, যে স্যার। কবিতাটা বললো, এটা হচ্ছে হ্যাঁ। বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের। এই কবিতাটা, এই কাব্যগ্রন্থটাও জীবনানন্দ মৃত্যুর পরেই প্রকাশিত, যেমন রূপসী বাংলা তার মৃত্যুর পরে প্রকাশিত। এই বেলা অবেলা কালবেলা 1961-তে, 1954 চলে গেছিলেন। বেলা অবেলা কালবেলা 1961-তে, এবং সেখানকার এই হে হৃদয় কবিতাটি আমার ভীষণ প্রিয়, এবং রুমা খুব সুন্দর আবৃত্তি করেছো। তোমাদের প্রত্যেকের আজকে মানে কি বলবো, যতীন দাদা তো হাততালি দিয়ে যাচ্ছে প্রত্যেককেই, কারণ বুঝতে পারছে না যে কোনটাতে হাততালি দেবো না কোনটাতে দেবো, সবগুলোতেই হাততালি দিচ্ছে। সেরকমই তোমরা সকলে করছো। তোমাদের নিষ্ঠা এবং তোমাদের আগ্রহ আমাকে উৎসাহিত করে। না হলে এই বয়সে তো আমার একটু আরাম করারই কথা। ওই যে জীবনানন্দ বললেন না, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। ওই বিপন্ন বিস্ময়টাই তো সব। ওই শব্দটা হয়তো আমরা জানতাম না, কিন্তু ভেতরে যে একটা কি পাক খাচ্ছে সেটা আমরা জানতাম। কিন্তু জীবনানন্দ আমাদের এই বিপন্ন বিস্ময়টা ধরিয়ে দিলেন। তার জন্যই এখন আমি তোমাদের নিয়ে চর্চায় আছি। রুমা আমাদের রাখি একটা থট এভিনিউ চ্যানেল খুলে কাজকর্ম করছে, সব ওই বিপন্ন বিস্ময়। আর এই যতীন দাদা 74 বছর বয়সে করে আছে, সেই বিপন্ন বিস্ময়।
আচ্ছা, বাংলাদেশ থেকে ঠিকই তাই, মঞ্জু ঠিকই আলম তাই। উপস্থিত হয়েছে দেখছি। হুম, হ্যাঁ হ্যাঁ, এখন স্বাগত কমেন্ট কিছু মঞ্জুদানা আছে না? আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। শুভ সন্ধ্যা। শুভ শুনতে সন্ধ্যা। পাচ্ছেন? হ্যাঁ 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 জি, শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। খুব ভালো লাগছে আপনি আমি এসেছেন এই অনুষ্ঠানে, শুনবো। হ্যাঁ বলুন। এখন কি আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ, শুনি আপনার কবিতা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। জীবনানন্দ দাশের আজকের বিশেষ আয়োজনে আমার কবিতা ছায়াপ্রিয়া। দুপুর বেশ। রাতে ওকার আওয়াজ, গানকে গাহে গান না, কপট বধূ ঘুমিয়ে আছে নিঝুম ঝিঝির বুকের কাছে, অস্ত চাঁদের আলোর তলে একার তবে কান্না, গানকে গাহে গান না। সার্সি ঘরের উঠছে বেজে উঠছে কেঁপে পর্দা, বাতাস আজি ঘুমিয়ে আছে জল ডাহুকের বুকের কাছে, একুন বাঁশি সার্সি বাজায় একুন হাওয়া ফর্দা, দেয় কাঁপিয়ে পর্দা। নুপুর কাহার বাজলো রে ওই কাকন কাহার কাঁদলো, পুরের বধূ ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে, ঘরে আমার ছায়া প্রিয়া মায়ার মিলন ফাঁদলো, কাকন যে তার কাঁদলো। খসখসালি শাড়ি কাহার উস্কুসালো চুল গো, পুরের বধূ ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে, জুলফি কাহার উঠলো দুলে দুললো কাহার দুল গো, উস্কুসালো চুল গো। আজকে রাতে কে ও এলো কালের সাগর সাত্রী, জীবন ভোরের সঙ্গিনী সেই মাঠে ঘাটে আজকে সে নেই, কোনটি আশায় এলো রেহাই মরণ পারের যাত্রী, কালের সাগর সাত্রী। কাছে পাখি পৌষী নিশির তেপান্তরের বক্ষে, ওর বিধবা বুকের মাঝে যেন গোকার কাঁদন কাজে, ঘুম নাহি আজ চাঁদের চোখে নিদ নাহি মোর চক্ষে, তেপান্তরের বক্ষে। এলো আমার ছায়া প্রিয়া কিশোর বেলার সৈগ, পুরের বধূ ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে, মনের মধু মনোরমা কই গো সে মোর কই গো, কিশোর বেলার সৈগ। ওকার আওয়াজ হাওয়ায় বাজে গানকে গাহে গান না, কপট বধূ ঘুমিয়ে আছে বনের ছায়ায় মাঠের কাছে, অস্ত চাঁদের আলোর তলে একার তবে কান্না, গানকে গাহে গান না। ধন্যবাদ সবাইকে। বাহ, হ্যাঁ, এটা খুব সুন্দর, এই খুব কবিতায় এটাও আমরা ঝরা পালকের কবিতায় শুনলাম এবং একেবারে দলবৃত্ত ছন্দের, এবং কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তের একটা মানে প্রভাব স্পষ্ট। তখন তো সবে নতুন লিখছেন, নজরুলের কবিতারও প্রভাব তার উপরে প্রথম দিকে পড়েছিল, সত্যেন্দ্রনাথ দত্তের তো পড়েই ছিল। তারপরে আস্তে আস্তে যে তিনি জীবনানন্দ হলেন এ আমাদের পরম সৌভাগ্য, এবং ধীরে ধীরে ধূসর পাণ্ডুলিপি থেকেই তার যাত্রা শুরু। খুব ভালো মঞ্জু আলম। মঞ্জু আলম নিজে, আমি ওকে এই কবিতাটি দিয়েছি এই কারণেই, ও নিজে যে কবিতাগুলো লেখে সবই এরকম একটা বেশ ছন্দের এবং বেশিরভাগ দলবৃত্ত ছন্দেই লেখে, তো সেজন্য আমি মঞ্জুকে এই কবিতাটি আচ্ছা আচ্ছা, দিয়েছিলাম। অনেক ধন্যবাদ স্যার, আমি আচ্ছা নিজেকে আচ্ছা, ধন্য মনে বাহ, করছি আজকে সবার অনেক গুণীজনের মাঝে আমি কবিতা হুম, পড়তে পারলাম, কারণে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকে আচ্ছা যেহেতু জীবনানন্দ দাশের অনুষ্ঠান, সেজন্য আজকে এটা নিয়ে থাকছি আমরা, কিন্তু কখনো নিশ্চয়ই আপনার লেখা আমরা শুনবো, পাঠ করার হ্যাঁ, নিশ্চয়ই শুনবো আচ্ছা, আপনার ঠিক কবিতা। হ্যাঁ হ্যাঁ, আমার অনেকগুলো কাব্যগ্রন্থ সেই শোনার ইচ্ছে রইল। বেরিয়েছে, প্রায় 10টা কাব্যগ্রন্থ আমার আচ্ছা পর্যন্ত আচ্ছা প্রকাশ পেয়েছে। জি। আচ্ছা, পরে নিশ্চয়ই আচ্ছা যোগাযোগ হবে আচ্ছা, আপনাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, নিশ্চয়ই স্যারকে নিশ্চয়ই, কৃতজ্ঞতা, নমস্কার। খুব ভালো থাকবেন। শর্মিষ্ঠা বলছে, স্যার সবটাই আপনার জন্য সম্ভব হয়েছে, কি সুন্দর সুন্দর কবিতা নির্বাচন করে দিয়েছেন। বাসন্তীদি বলছে অপূর্ব কবিতা। হ্যাঁ হ্যাঁ, শর্মিষ্ঠা বলছে সকল বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন, এমন অনুষ্ঠান আবার হোক। নিশ্চয়ই হবে, হতেই থাকবে।
আমরা চাই আমরা এই অনুষ্ঠানের মধ্যে কবিতার মধ্যে যাপন করি আর কি। কবিতার কথাগুলি হৃদয়গ্রাহী বাসন্তীদি বলছে। মঞ্জু আলম ভাইয়ের আবৃত্তি ভালো লাগলো, মঞ্জু আলম ভাইয়ের কবিতা খুব ভালো লাগলো। আমি তাহলে বিদায় নিচ্ছি না? এবার আমাদের সাথে চলে এসেছি তুমি। আচ্ছা আচ্ছা, নমস্কার সবাই। ভালো থাকবে। আচ্ছা, নমস্কার। দ্যুতিকে পেয়ে গেছি আমাদের সাথে। দ্যুতিদিকে নমস্কার, স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ নমস্কার। সন্ধ্যা। আজকে আমার চলে যাই নিবেদনে আপনার পরিবেশনায়। কবি জীবনানন্দ দাশের কবিতা নিবিড়তর। হৃদয়ে যে স্রোত আছে অন্ধকারে লীন হয়ে আছে, ভেবে মন উড়ে যায় যেন নভ হাঁস। সাদা বালিরঙা ডানা অনন্ত রোদ্দুরে জেলে দিয়ে হতে চায় আকাশে আকাশ। হয়ে যাক এক রাশি অগ্নি আর নীল, কোনো দিকে নেই কোনো বাধা। হয়ে যাক দুপুরের সূর্য পুরুষের মনে অগ্নি অন্তহীন। অগ্নি জন্মদাতা শীত সমীচীনতায় ঘর বেঁধে তবু সময়ের অন্ধকার গ্রন্থি খুলে ফেলে নব নব ক্রান্তি বলয় কি উজ্জ্বল প্রাণ। অথবা কি মৃত্যু তার সূর্য শূন্য সেদে। রাত্রির আধার ভেঙে তবুও প্রাণের এই বিদ্যুৎ গতির শব্দই নিবিড়তর শব্দ ইতিহাসে। মৃত্যু আছে, তবু সেই মৃত্যু ভেদ করে উড়ে যাওয়া। সূর্য নেই, তবু সেই অয়নের সূর্যের বিশ্বাসে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। এটাও একটা অতিমুক্তক, কারণ বিভিন্ন ছত্রের বিভিন্ন মাত্রা রয়েছে। কোথাও 22 মাত্রাও আছে, 8 আর 6 14 2 16 6 22 মাত্রাও আছে, আবার 8 আর 6 14 মাত্রাও আছে। সুতরাং এটাকে অতিমুক্তকই বলা যাবে। কিন্তু চমৎকার পদগুলি ভাগ করে 8 মাত্রা, 6 মাত্রা বা 10 মাত্রা যেরকম, সে অনুযায়ী দ্যুতি খুব চমৎকার এটি আবৃত্তি করলো। এবং এই কবিতা কিছু কিছু অনেক কবিতাই জীবনানন্দের কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়নি। অন্যান্য কবিতা এই শিরোনামে যে কবিতাগুলি আছে তার ভিতরে এই নিবিড়তর কবিতাটি। এবং সব থেকে উল্লেখযোগ্য যে দ্যুতি রায়, উনি অল্পদিন শিখছেন, সেইটা একটা মানে তার ভিতরে এত সুন্দর উনি ব্যাপারটা ধরে নিয়েছেন, আগে শেখেননি। আমি তো ভেবেছি হয়তো শ্রুতি নাটক এটা চর্চা করলে বলে না আমি কিছুই সেরকম করতাম না, আমি আপনার কাছেই এখন আবৃত্তি শিখছি। চমৎকার, মানে এইটা আমার ভালো লাগে। এবং যারা সত্যি করে আছে তারা আগ্রহ নিয়েই আছে, এই আগ্রহটুকুই আমাদের সম্বল। কেমন এই আগ্রহে এই যে হৃদয়ে যে স্রোত আছে অন্ধকারে লীন হয়ে আছে, ভেবে মন উড়ে যায় যেন নভ হাঁস। আমার এই স্রোতটা, সেটাকে কাজে লাগানোই তো আসল ব্যাপার। সেইটার জন্যই তিনি লিখছেন এবং শেষকালে বলছেন যে রাত্রির আধার ভেঙে তবুও প্রাণের এই বিদ্যুৎ গতির শব্দই নিবিড়তর শব্দ ইতিহাসে। শব্দের ইতিহাস যদি থাকে তাহলে সব থেকে নিবিড়তর শব্দ হচ্ছে এই যে রাত্রির আধার ভেঙে প্রাণের এই বিদ্যুৎ গতি। এই যে প্রাণের বিদ্যুৎ গতি, আমরা আকাশে ওই যে বলছেন যে হয়ে আছে ভেবে মন উড়ে যায় যেন নভ হাঁস, আকাশের হাঁস হয়ে আমাদের মন উড়ে যায়। জীবনানন্দের কবিতায় তো ভিতটাই তো তাই, তার ওই যে চলে যাচ্ছেন আবার ফিরে আসছেন আবার চলে যাচ্ছেন। স্মৃতি কবিতাটা কার পড়ার কথা ছিল সেটা বোধহয় এখনো এসে পৌঁছয়নি নাকি, স্মৃতি কবিতাটা আমরা শুনলাম না, কার যেন ছিল। যাই হোক, ওই ধরনের একটা কবিতা। তো দ্যুতি তোমার ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমি আপনার কাছে খুব ভালো শিখছি, আমার খুব ইন্টারেস্টিং লাগছে এবং ভীষণ ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আপনাদের লাইনের লোক নই, অন্য একটা লাইনের লোক। যাই হোক, দেখো একবারে সেই বাংলাদেশ থেকে জাকির হোসেন, খুব রসিক মানুষ, লিখেছে দারুণ দারুণ
তো যতীন দাদার কণ্ঠে কবিতা শুনতে চাই। কবিতা হয়ে গেছে, যতীন দাদা কণ্ঠে কবিতা হয়েছে, আবার পরবর্তী আবার অনুষ্ঠানে আবার যতীন দাদা নিশ্চয়ই আসবে। এখন আমরা আর যদি কেউ থাকে তাহলে তো তাকে আনতে হবে। দেখো, হ্যাঁ, এসেছে কে এসেছে, দোলে কার চেলির লালি। এটা অবশ্য নজরুলের কবিতা। আমাদের শরীফুল এসে গেছে, বলো। বলবো স্যার, না রাখি রাখি দিদি কিছু বলুক? হ্যাঁ, বলার অনুমতি রাখি, আমি নয়, ও সঞ্চালিকা। ধন্যবাদ রাখি দিদি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি খুব সুন্দর করে প্রাণবন্ত ভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। আপনি কবিতা পড়েনও খুব সুন্দর। তো আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার পরম শ্রদ্ধেয় আবৃত্তি গুরু, আমার খুবই শ্রদ্ধার একজন মানুষ, আমার পুলক রায় স্যারের প্রতি, যে ওই স্যারের ঐকান্তিক চেষ্টা এবং অনুপ্রেরণা এবং আগ্রহে এবং ইচ্ছায় যে আমি এই যে কবিতার প্রতি অনুরাগ, কবিতার প্রতি ভালোবাসা, কবিতার বোধ জাগ্রত হওয়া, সর্বোপরি আজকের মতো এরকম একটি মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ লাভ, সবই আমার ওই স্যার পুলক রায় স্যারের কৃতিত্ব। আমি স্যারকেই দিতে চাই, পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সালাম জানাচ্ছি আমার পুলক রায় স্যারকে। শুরু করছি জীবনানন্দ দাশ রচিত সেই দিন এই মাঠ কবিতাটি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে থাকবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব। এবং রাখি, এটা রূপসী বাংলার প্রথম দুটি কবিতা, রূপসী বাংলার প্রথম কবিতা সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, দ্বিতীয় কবিতা চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। কি চমৎকার পড়লে তুমি শরীফুল, বেশি রিহার্সাল করতে পারোনি, তার সত্ত্বেও চমৎকার পড়েছো। যারা করে মানে প্রত্যেককেই আমি ধন্যবাদ দিই, কারণ আমি একটা জিনিস করি, এটা 2 মাস আগের থেকে আমাদের চর্চা শুরু হয়েছে। আমি জানি মাঝখানে বিরতি যাবে, বই মেলায় আমি যাব, সেজন্য আমি 2 মাস আগের থেকেই এই কাজ শুরু করেছি। তো সেই হিসেবেতে সকলের চর্চার জন্যই আজকে এত সুন্দর তোমরা বলতে পারছো। রিহার্সালের গুরুত্বটা সবসময়, আমি সবসময় থাকবো না সব জায়গায়, এইটা সবসময় রিহার্সালের গুরুত্বটা কিন্তু সকলেই শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করবে, কারণ এটা ভীষণ লাগে। এবং তুমি যখন রিহার্সাল করছো, মানে বাড়িতেও যদি করছো, নিজের তোমার কানটা তোমাকে অনেকটা সাহায্য করবে যে এটা ঠিক হচ্ছে কিনা। এই জন্য বারবার পড়া এবং এ করা এটা ভীষণ দরকার। খুব ভালো পড়েছো তুমি, কি সুন্দর পড়লে শরীফুল, কি করে পড়লে, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আপনি আমাকে যেভাবে দেখাই দিয়েছেন আমি স্যার সেভাবে চেষ্টা করি। আচ্ছা, তুমি বাংলাদেশের এখন কোথায় রয়েছো? বাংলাদেশের কোন জায়গায় রয়েছো? স্যার আমি কুষ্টিয়াতে আছি স্যার এখন। কুষ্টিয়াতে। জি স্যার, কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়াতেও তো বই মেলা চলছে, কুষ্টিয়াতেও বই মেলা চলছে। কুষ্টিয়াতে বই মেলা চলছে, আজকে শেষ দিন, আজকে শেষ হয়ে গেল। আচ্ছা, ঢাকাতেও তো চলছে, ঢাকাতে 29 তারিখে শেষ হবে বোধহয়। জি স্যার। ঢাকা। বেশ, ভালো থাকো তোমরা, ভালো থাকো, আবার পরের ক্লাসে দেখা হবে। ইনশাআল্লাহ। জি স্যার, ধন্যবাদ স্যার।
রাখি জাকির দিদি, হোসেন ধন্যবাদ। ভাই বলছে শরীফুল আলম ভাইকে শুভেচ্ছা। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ, বাসন্তী দি বলছে বাহ, স্যারের কবিতা নির্বাচন ও গার্গী পাল, আমি রাখি পাল চৌধুরী সঞ্চালনাগুলো অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা লাভ করেছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে পেয়ে গেছি আমরা শাশ্বতী ঘোষকে। শাশ্বতী দিয়ে ক্যামেরাটা একটু অন করলে ভালো হয়। হ্যাঁ, স্বাগত অনুষ্ঠানে শাশ্বতী। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি, শুভ সন্ধ্যা স্যারকে শ্রদ্ধা। এতক্ষণ শুনছিলাম, কবিতা শুনছিলাম, খুব ভালো ভালো কবিতা বলছিলেন সবাই। মাঝে মধ্যে শুনছিলাম, এ কদিনেও শুনেছি, কিন্তু আজ আরো খুব মন দিয়ে শুনছিলাম। আমার কবিতায় আসি। জীবন, কবি জীবনানন্দ দাশ। চারিদিকে বেজে ওঠে অন্ধকার সমুদ্রের স্বর, নতুন রাত্রির সাথে পৃথিবীর বিবাহের গান। ফসল উঠেছে ফলে, রসে রসে ভরিছে শিকড়, লক্ষ নক্ষত্রের সাথে কথা কয় পৃথিবীর প্রাণ। সে কোন প্রথম ভোরে পৃথিবীতে ছিল যে সন্তান, অঙ্কুরের মতো আজও জেগেছে সে জীবনের বেগে। আমার দেহের গন্ধে পাই তার শরীরের ঘ্রাণ, সিন্ধুর ফেনার গন্ধ আমার শরীরে আছে লেগে। পৃথিবী রয়েছে জেগে চক্ষু মেলে, তার সাথে সেও আছে জেগে। নক্ষত্রের আলো জেলে পরিষ্কার আকাশের পর কখন এসেছে রাত্রি, পশ্চিমের সাগরের জলে তার শব্দ। উত্তর সমুদ্র তার, দক্ষিণ সাগর তাহার পায়ের শব্দে, তাহার পায়ের কোলাহলে ভরে ওঠে। এসেছে সে আকাশের নক্ষত্রের তলে, প্রথম যে এসেছিল তারই মতো, তাহার মতন চোখ তার, তাহার মতন চুল, বুকের আঁচলে প্রথম মেয়ের মতো। পৃথিবীর নদী মাঠ বন আবার পেয়েছে তারে, সমুদ্রের পারে রাত্রি এসেছে এখন। নমস্কার। খুব সুন্দর, বাহ। ধন্যবাদ দিদি। স্যারের মাইক মিউট আছে। হ্যাঁ, স্যারের মাইকটা মিউট আছে। আমি মিউট করে শুনি, কারণ যদি ডিস্টারবেন্স হয় সেই জন্য আমি মিউট করে দিই। তো মানে শাশ্বতীর কবিতার পদ বেয়ে আমরা আবার ধূসর পাণ্ডুলিপিতেই ফিরে এসেছি, যেখানে জীবন নামে একটি কাব্যমালা আছে, যার ভেতরে 34টি কবিতা আছে। ও শাশ্বতী তার প্রথম দুটি পাঠ করলো, এবং এগুলি তোমার প্রতিটি ছত্রেই 8-10 8-10 করে এগুলো, এজন্য এটাকে 18 মাত্রার সনেট বলা হয়। 18 মাত্রার সনেট, শুধু আমরা জানি 14 মাত্রার সনেট, তারপরে 18 মাত্রার সনেট, এইটা তার জীবদ্দশাতে, এগুলো তো পরে লেখা নয়, আগেই লেখা 18 মাত্রার সনেট। এবং সুন্দর সেই 8-10-এর ভাগটাকে মেনে চারিদিকে বেজে ওঠে 8 মাত্রা, অন্ধকার সমুদ্রের স্বর 10 মাত্রা, নতুন রাত্রির সাথে 8 মাত্রা, পৃথিবীর বিবাহের গান। রাত্রির সাথে পৃথিবীর বিবাহের গান, এই ধরনের এই কবিতা তো আমরা আগে পড়িনি, এবং পড়লে পরেই ফসল উঠিছে ফলে, রসে রসে ভরিছে শিকড়। এই যে ব্যাপারগুলো, লক্ষ নক্ষত্রের সাথে কথা কয় পৃথিবীর প্রাণ, লক্ষ নক্ষত্রের সাথে কথা কয় পৃথিবীর প্রাণ। এই যে ফসল, এ তো পৃথিবীর প্রাণ, আর প্রাণকে বাঁচিয়ে রেখেছে এই ফসল, সেই যে ব্যাপারটা। কিন্তু আসল কথাটা হচ্ছে যে আমরা বলি আবৃত্তি নির্মাণে যে ছন্দ বিশ্লেষণ, সেখানে আমরা দেখছি যে এই 8-10-এ একটি রয়েছে, এবং প্রতিটি ছত্রে শেষের ইয়েটি ছাড়া সবগুলি 8-10, এবং এই জন্য 18 মাত্রার সনেট যেটাকে বলা হয়। চমৎকার তুমি শাশ্বতী
খুব সুন্দর বলেছো আজকে। এবং আজকে মজা হচ্ছে শাশ্বতী যে কথাটা মানে বলতে, হ্যাঁ বলতে শুরু করলো, সেটা হচ্ছে যে আজকে সকলের ভালো লাগছে, এটা কিন্তু সত্যি। তোমার আগেও যারা এসেছে, শাশ্বতীর আবৃত্তি খুবই সুন্দর। কে লিখেছিল এই মাত্র যে পড়লাম আমরা, ওটাকে গন্তব্যটা কে করেছে? ওটা লিখেছে অনিতা বিশ্বাস। ও অনিতা, বাবারে উনি আছেন, দেখো কতখানি। হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে শুনছেন উনি, মানে এত ভালো লাগছে। অনেকেই আছেন যারা আজকে অনুষ্ঠান শুনছেন, এটা সত্যি আমাদেরও পাওনা আর কি, তাই না? হ্যাঁ, অনুষ্ঠান স্যার দিদি সবাইয়ের অনুমতি নিয়ে সঙ্গে আছি, কিন্তু প্রস্থান করছি, সঙ্গে আছি। ঠিক আছে, হ্যাঁ একদম। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মানে সকলেই প্রত্যেকেই তাই বলছেন আর কি, অনুষ্ঠান খুব ভালো লাগছে সকলের। বাসন্তী দিদি তো আছেই, বাসন্তী দিদি লিখছেন, এই যে আবার লিখেছেন সকলের আবৃত্তি, আজকে খুব ভালো লাগলো, সত্যিই তাই। স্যার আসলে এত সুন্দর করে তৈরি করেছেন সবাইকে, মানে স্যারের পুরো আর কি বিষয়টা, প্রযোজনা, পরিকল্পনা সবটাই। আমি তাহলে এবার আমি একটা কবিতা বলি স্যার, আপনি যেটা বলে দিয়েছেন অবশ্যই আপনার অনুমতি নিয়ে। এখন আমাদের ব্যাকস্টেজে আপাতত কেউ নেই, ছোট্ট একটি কবিতা, তা আমি চেষ্টা করছি। হ্যাঁ, জীবনানন্দ দাশের এই কবিতাটির নাম ঘাস। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে ভোরের বেলা। কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, এমনই সুঘ্রাণ, হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো গেলাসে গেলাসে পান করি। এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ খুশি, ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায় কোনো এক নিবিড় ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। এই কবিতাটা পড়ে একজন বিদেশি মন্তব্য করেছিলেন যে এই কবির যিনি লিখেছেন তিনি নোবেল প্রাইজ পাননি। এত সুন্দর ওই যে ঘাস জননীর কথাটা আমাদের সকলকে ভীষণ স্পর্শ করে, কোনো এক ঘাস জননীর কথাটা যেটা বলেছেন। আচ্ছা, এখন যখন কেউ নেই রাখি, আমি দু একটি কবিতা একটু শোনাবো। এই জন্য শোনাবো কারণ আছে মহাপৃথিবী কাব্যগ্রন্থের কোন কবিতা আমরা শুনলাম না, এবং সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থেরও কবিতা। এজন্য আমি একটু দু একটি কবিতা শোনাই। আর আজকে দু একজন আসতে পারে, আমাদের লিপিকা, ওর গলার অবস্থা খুবই খারাপ, তো এই জন্যে আসতে পারলাম না। আমি প্রথমে মহাপৃথিবী কাব্যগ্রন্থের একটি কবিতা শোনাই। এই কাব্যগ্রন্থেই কিন্তু সেই বিখ্যাত কবিতাটি আছে, 8 বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। আর এটাও বলিল অশ্বত্থ সেই, বলিল অশ্বত্থ ধীরে কোন দিকে যাবে বলো। এই কবিতাও এই কাব্যগ্রন্থের, সেই কাব্যগ্রন্থের আমি স্বপ্ন কবিতাটা। পাণ্ডুলিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম বসে। শিশির পড়িতেছিল ধীরে ধীরে খসে, নিমের শাখার থেকে একাকিতম কে পাখি নামি উড়ে গেল কুয়াশায়। কুয়াশার থেকে দূর কুয়াশায় আরো, তাহারি পাখার হাওয়া প্রদীপ নিভায়ে গেল বুঝি। অন্ধকার হাতড়ায়ে ধীরে ধীরে দেশলাই খুঁজি, যখন জ্বালিব আলো কার মুখ দেখা যাবে বলিতে কি পারো? কার মুখ? আমলকি শাখার পিছনে সিংহের মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিল তারা, একদিন দেখেছিল তাহা। এ ধূসর পাণ্ডুলিপি একদিন দেখেছিল আহা, সে মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে। তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে
পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন, মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপ্ন তখন। সেই মুখ আর আমি রব সেই স্বপ্নের ভিতরে। বোঝো এবারে, কেউ থাকবে না, স্বপ্নটা থেকে যাবে, আর আমি আর সেই মুখ দুজনে সেই স্বপ্নের ভিতরে থেকে যাব। এই যে কবিতায় অবগাহন আমরা করি জীবনানন্দে, এই মানে একটা অতুলনীয়। আর একটা কবিতায় মহাপৃথিবী থেকেই পড়ছি, শহর। হৃদয়, অনেক বড় বড় শহর দেখেছো তুমি, সেই সব শহরের ইট পাথর, কথা, কাজ, আশা, নিরাশার ভয়াবহ ঋতচক্ষু আমার মনের বিষাদের ভিতর পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু তবুও শহরের বিপুল মেঘের কিনারে সূর্য উঠতে দেখেছি, বন্দরের নদীর ওপারে সূর্যকে দেখেছি, মেঘের কমলা রঙের ক্ষেতের ভিতর প্রণয়ী চাষার মতো বোঝা রয়েছে তার। শহরের গ্যাসের আলো ও উঁচু উঁচু মিনারের উপরেও দেখেছি নক্ষত্রেরা অজস্র বুনো হাঁসের মতো কোন দক্ষিণ সমুদ্রের দিকে উড়ে চলেছে। এই একটা মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা। এবার সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থ থেকে কেউ পাঠ করেনি, সেখান থেকে একটি কবিতা শোনাই। সাতটি তারার তিমির থেকে দীপ্তি কবিতাটা শোনাই। দীপ্তি। তোমার নিকট থেকে যত দূর দেশে আমি চলে যাই তত ভালো। সময় কেবলই নিজ নিয়মের মতো, তবু কেউ সময় স্রোতের পরে সাঁকো বেঁধে দিতে চায়, ভেঙে যায়। যত ভাঙে তত ভালো। যত স্রোত বয়ে যায় সময়ের মতো নদীর, জলছেড়ি, নিপার, ওডার, রাইন, রেবা, কাবেরীর, তুমি তত বহে যাও, আমি তত বহে চলি। তবুও কেহই কারু নয়, আমরা জীবন তবু। তোমার জীবন নিয়ে তুমি সূর্যের রশ্মির মতো অগণন চুলে, রৌদ্রের বেলার মতো শরীরের রঙে খরতর নদী হয়ে যেতে। তবুও মানুষই হয়ে পুরুষের সন্ধান পেয়েছ, পুরুষের চেয়ে বড় জীবনের হয়তোবা। আমিও জীবন তবু, কচিত তোমার কথা ভেবে তোমার সে শরীরের থেকে ঢের দূরে চলে গিয়ে কোথাও বিকেল বেলা নগরীর উচ্চারণে উচল সিঁড়ির উপরে রৌদ্রের রং জ্বলে ওঠে দেখে বুদ্ধের চেয়েও আরো দিন সুসময় সুজাতার মৃত বৎসকে বাঁচায়েছে কেউ, যেন মনে হয় দেখা যায়। কেউ নেই স্তব্ধতায়, তবুও হৃদয়ে দীপ্তি আছে। দিন শেষ হয়নি এখনো, জীবনের দিন কাজ শেষ হতে আজও ঢের দেরি। অন্ন নেই, হৃদয়বিহীন ভাবে আজ মৈত্রী ভূমার চেয়ে অন্ন লোভাতুর। রক্তের সমুদ্র চারিদিকে, কলকাতা থেকে দূর গ্রীষ্মের অলিভ বন, অন্ধকার। অগণন লোক মরে যায়, এম্পিডোক্লেসের মৃত্যু নয়, সেই মৃত্যু ব্যাসনের মতো মনে হয়। এছাড়া কোথাও কোনো পাখি, বসন্তের অন্য কোনো সাড়া নেই, তবু এক দীপ্তি রয়ে গেছে। না থাকার ভেতরেও যে একটা দীপ্তি জাগ্রত থাকে, সেই দীপ্তিটা আমরা যে কোনো বিষয় সম্পর্কে সেই দীপ্তি ভাবতে পারি। মানুষ সম্পর্কে কোনো একটা ঘটনা ঘটে গেছে, অনেক আগে একটা দারুণ ঘটনা ঘটে গিয়েছিল, সেটা কতকাল আগে, কিন্তু তার দীপ্তি এখনো রয়ে গেছে আমাদের মধ্যে। সেই যে ব্যাপারগুলো, আমি কবিতা আবৃত্তি নির্মাণে শুরু থেকে ছন্দ বিশ্লেষণ যেমন করি, অর্থভেদটাও তার আগে। কারণ কবিতার অর্থটা যদি না বোঝা যায় যে কি বলতে চাইলেন শেষ পর্যন্ত কবি, তাহলে তো ব্যাপারটা নিয়ে বেশি দূর এগোনো যায় না। কবিতার বোধে আসতেই হবে। তাতে যদি যে কবিতা বুঝতে পারা যাচ্ছে না, ভালো লাগছে না, সেটা আপাতত থাক, যেটা বুঝতে পারছি সেইটাতেই যাব, সেরকম ভাবেই আমার মনে হয় পরিকল্পনা করা উচিত। বলো।
একদমই তাই। বাসন্তীদি বলছে বিশিষ্ট আজকে কবি কি ছিল? জীবনানন্দ দাশের হ্যাঁ। কবিতার আবৃত্তি আমাদের শ্রদ্ধেয় স্যারের কণ্ঠে অসাধারণ লাগলো। তাই, একদমই তাই। স্যারের কবিতা আবৃত্তির প্রশংসা করার ধৃষ্টতা আমার নেই। হ্যাঁ, তোমার সত্যি শব্দটা একটু কমে অসাধারণ। গেল হঠাৎ, কে বললেন এটা? হ্যাঁ, আমার শব্দ কমে গেল? এটা আচ্ছা বাসন্তীদি বলেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বাস হ্যাঁ, না আমি হ্যাঁ, এটা এই জন্য বললাম বাসন্তীদি যে বলেছে। মানে সাতটি তারার তিমির এবং মহাপৃথিবী থেকে আমরা পড়া হলো না, কেউ কেউ আসেনি, এবং আমি যেটা চেষ্টা হ্যাঁ, করেছি হ্যাঁ, তুমি দেখলে যে আমরা যে সমস্ত কবিতা বারবার পড়া হয় বিভিন্ন সেগুলোর দিকে আমরা কাব্যগ্রন্থ থেকে। যাইনি। আমি অন্যান্য কবিতা থেকেও একটি কবিতা শোনাবো। হ্যাঁ, একদমই। সেটি মানে আমি বলেছি যে কাব্যগ্রন্থের বাইরেও যেসব কবিতা তার আছে সেগুলি অন্যান্য কবিতা এই অনেকগুলো কবিতা শিরোনামে, রয়েছে ওনার। হ্যাঁ, তার থেকে একটি কবিতা আমি শোনাবো, এটি আমার শেষ। সেই। এবং এই কবিতাটি ভীষণ প্রিয়, নদী। হ্যাঁ, হ্যাঁ। নদী আমার বরাবরই ভালো লাগে, আবৃত্তিতে আজকের এই জন্য অনুষ্ঠান ভালো লাগে পূর্ণতা যে পেল। সবকিছু অনেক নিয়ে শুভেচ্ছা। চলেছে। তো আমার একটা কবিতার শুরুতেও আমি লিখেছিলাম, কবিতা লিখতে চেষ্টা করি একটু একটু। কবির কাছেই শিখেছি একদিন কবিতা অসাধারণ। জীবনটাকে ভালোবাসতে হয়, নদী যেমন নিজের গতি নিয়ে নিজের প্রেমে নিজেই মাতোয়ারা। এই যে নদী নিজের গতি নিয়ে নিজের প্রেমে নিজেই মাতোয়ারা, ওই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। এই জন্য নদী কবিতা, যে কোনো কবির নদী নিয়ে যদি কোনো কবিতা থাকে সেটা আমি পড়ি, ভীষণ ভালো লাগে। এখানে এই অন্যান্য কবিতা তার কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নয়, একটি কবিতা নদী। রাই শস্যের ক্ষেত সকালে উজ্জ্বল হলো, দুপুরে বিবর্ণ হয়ে গেল, তারই পাশে নদী। নদী তুমি কোন কথা কও, অসথের ডালপালা তোমার বুকের উপরে, বুকের পরে পড়েছে যে, জামের ছায়ায় তুমি নীল হলে, আরো দূরে চলে যাই, সেই শব্দ পিছে পিছে আসে, নদী নাকি? নদী তুমি কোন কথা কও, তুমি যেন ছোট মেয়ে, আমার সে ছোট মেয়ে, যত দূর যাই আমি হামাগুড়ি দিয়ে তুমি পিছে পিছে আসো, তোমার ঢেউয়ের শব্দ শুনি আমি, আমারই নিজের শিশু সারাদিন নিজ মনে কথা কয়, কথা কয়, কথা কয়, ক্লান্ত হয় না কো এই নদী। এক পাল মাছরাঙা নদীর বুকের রামধনু, বকের ডানার সারি সাদা পদ্ম, নিস্তব্ধ পদ্মের দ্বীপ, নদীর ভিতরে মানুষেরা সেই সব দেখে নাই। তখন আমের বনে চলে গেছি, এইখানে কোকিলের ভালোবাসা কোকিলের সাথে, এখানে হাওয়ায় যেন ভালোবাসা বীজ এক আছে, নদীর নতুন শব্দ এইখানে, কার যেন ভালোবাসা পুষে রাখে, সোনালী প্রেমের গল্প সারাদিন পড়ে, সারাদিন পাখি তাহা শোনে, তবু শোনে সারাদিন। পাখিরা তাদের গানে এই শব্দ তবু পৃথিবীর খেতে মাঠে ছড়াতে পারে না, নদীর নিজের সুরে যে। নদী তুমি কোন কথা কও, গাছ থেকে গাছে, মাঠ থেকে মাঠে রোদ শুধু মরে যায়, সব আলো কোন দিকে যায়? নিজের মুখের থেকে রোদের সোনালী রেণু মুছে ফেলে নদী, শেষ রেণু মুছে ফেলে সে যেন অনেক বড় মেয়ে এক, চুল তার ম্লান, চুল সাদা, শুধু তার ফুল নিয়ে খেলিবার স্বাদ, ফুলের মতন কোন ভালোবাসা নিয়ে, ধানের কঠিন খোসা, খড় হিম শুষ্ক সব পাপড়ির মাঝে সেই মেয়ে ইতস্তত বসে আছে, গান গায়, নদীর নদীর শব্দ শুনি আমি। বলো কেমন লাগলো এই নদীর শব্দ থেকে এত কথা? এই কবিতাটা থাকবে তোমাদের মধ্যে, আমি নিশ্চিত আগের থেকেই বলে দিলাম, তোমাদের বলার আগেই বলে দিলাম এটা থাকবে। সত্যি অসাধারণ, অসাধারণ। কবিতাটাও তো দারুণ, আপনার বলাটাও অসাধারণ আর কি, মানে সেটা আপনার বলার জন্য একটা অন্য মাত্রা পায় আর কি বিষয়গুলো। শব্দটা তোমার একটু কমে গেল কেন? আমি শুনতে পাচ্ছি না। তাই, যতীন আমার দাদা কথা শুনতে শোনা পাচ্ছেন যাচ্ছে না? রাখির কথা ভালোভাবে?
শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিদেশি কবির কিছু প্রভাবও ওনার কবিতায় আমরা কিছু পাই আর কি, সেটা নিয়ে অনেক লেখালেখিও আছে। সেটা নিয়ে আমি একটু ছোট্ট করে বলি। বিশেষ করে যেটা নিয়ে আলোচনা হয় আর কি, সেটা হচ্ছে হাই চিল। কবি ইয়েটসের আর কি একটা কবিতার প্রভাব ভীষণভাবে এই কবিতাটার মধ্যে রয়েছে, হয়তো অনুপ্রেরণার থেকেই লেখা। তো সেটা একটু বলে দিই স্যার, বলবো স্যার? স্যার হ্যাঁ, দাঁড়াও একটু, 1 মিনিট। হ্যাঁ, আওয়াজটা পাচ্ছি না। ও আমার শব্দটা আপনার শুনতে অসুবিধা হচ্ছে না? আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি অন্যভাবে, আচ্ছা। অন্য মাধ্যমে এবার শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে মানে বিদেশি কবির প্রভাবও ওনার কবিতায় কিছু কিছু পাওয়া যায়, যেটা নিয়ে একটু লেখালেখিও আছে। সেটা হচ্ছে বিশেষ করে আর কি যেটা নিয়ে লেখালেখি হয়েছিল সেটা হচ্ছে হাই চিল, এই কবিতাটি ইয়েটসের একটি কবিতার প্রভাব এটা আছে, সেটাই বলছি যে ইয়েটসের কবিতাটা আমি একটু বলছি বলে আমি বলছি আর কি। হ্যাঁ, O হ্যাঁ, বলো। curlew, cry no more in the year, or only to the water in the west, because your crying brings to my mind passion dimmed eyes and long heavy hair that was shaken out over my breast. There is enough evil in the crying of wind. এটারই আর কি মানে ভীষণভাবে প্রভাব পড়েছে এই হাই চিল কবিতাটায়। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো, উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কি হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তো এই প্রভাবটা এটা অনেকেই বলছেন মানে অনুসরণ বা অনুকরণ আর কি, সেটা আমি একটু আলোচনা করে নিলাম এখানে। স্যার স্যার আপনার ওই আওয়াজটা আসছে মানে আপনি আরেকটা ফোন থেকে যে চালিয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি এইখান থেকে তোমার এটা শুনতে পাচ্ছি না বলে আমার এই যেটা যেখানে শেয়ার করেছি ওটা থেকে শুনে নিলাম, নাহলে শুনতে পেতাম ভিডিওটা না। চলে আসবে মানে লাইভ ভিডিওটাতে এটা চলে আসবে, নাহলে একটু আওয়াজটা অসুবিধা হচ্ছিল ওটা চালিয়ে রেখে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে, অফ করে দিলাম, অফ করে দিয়েছি। হ্যাঁ, ওটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তো মানে কি হলো, ওই একটা আমি কবিতা শেষ করার পরে তোমার কথাটা শুনতে পাচ্ছিলাম না, মানে খুবই অসুবিধা হচ্ছিল কোনো কারণে। আচ্ছা, আর আমাদের তো ছাত্রছাত্রীরা আর বোধহয় কেউ নেই। আর পম্পি এসেছে কিন্তু ওর ক্যামেরা ডিভাইস নট কানেক্টেড হয়ে আছে, তো ওকে তো আনা যাবে না এই মুহূর্তে। পম্পি সাহা, হ্যাঁ 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 হ্যাঁ, তো ওর বোধহয় আরেকবার বেরিয়ে গিয়ে যদি আসে তাহলে ভালো হয়। আর তো অন্য কেউ নেই আমাদের, তাহলে অনুষ্ঠানের শেষেই চলে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষকালে তার বনলতা সেনের একটি কবিতা কমলা লেবু, যে কবিতাটা আমি একটা কথা বলি আর কি, যে একটা খুব গবেষণামূলক একটি বই লিখেছেন। এটা এইভাবে দেখালে কি সোজা উঠবে? দেখা যাচ্ছে মানে উল্টো উঠছে না তো? না, সোজাই উঠছে। হ্যাঁ, সোজাই। একজন কমলা লেবু, এই 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 কবিতা, এই বইটি, এটা জীবনানন্দকে নিয়ে একটা অত্যন্ত অসাধারণ গবেষণামূলক গ্রন্থ। সেটা লিখেছেন সাহাদুজ্জামান। তার বইটি জীবনানন্দ প্রেমীদের সকলেরই সংগ্রহে থাকা ভালো। এত সুন্দর বইটি, একজন কমলা লেবু,
যদি সব দোকানে হয়তো পাওয়া যাবে না, তবে আমার মনে হয় দেইজে গিয়ে অর্ডার দিলে বইটা পাওয়া যাবে। আর আমাদের কলেজ স্কোয়ারে কলকাতায় বাংলাদেশের প্রকাশকদের একটি মেলা হয়, সেখানেও প্রথমাতে ওটা পাওয়া যেতে পারে। এইটা কেমন? তো একজন কমলা লেবু, মানে আমি কমলা লেবু কবিতাটা উনি শেষকালে বইতে এনেছেন, যে এটা বনলতা সেন কাব্যগ্রন্থের ওই কবিতাটি আমি আমার বলার শেষ ওইটাই, তারপরে তুমি তোমার এই কথা বলবে। কমলা লেবু ছোট্ট একটি কবিতা। একবার যখন দেহ থেকে বার হয়ে যাব, আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে? আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে, একটা হিম কমলা লেবুর করুণ মাংস নিয়ে, কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে। খুব সুন্দর স্যার, কি সুন্দর ছোট্ট ছোট্ট কবিতা, কিন্তু তার মধ্যেই মানে এত সুন্দর বিষয়গুলোকে উনি তুলে ধরেছেন এবং কোথায় গিয়ে যেন ছুঁয়ে যায় আর কি। ব্রততী বলছে খুব সুন্দর অনুষ্ঠান, রাখিদের সঞ্চালনা সহজ সরল সাবলীল, ঋদ্ধ হলাম সমগ্রবতায়। স্যারকে আনত প্রণাম, অনেক ধন্যবাদ, ভালোবাসা আবার ব্রততী। বাসন্তী দি আপনার কবিতা শুনে বলছেন দারুণ, সত্যি দারুণ। পম্পি সাহা চেষ্টা করছেন, কিন্তু ওনার ডিভাইসটা তো পাচ্ছে না, মানে ক্যামেরা পাচ্ছে না, ফলে অন ক্যামেরা আনা যাবে না এখানে। আমরা খুবই দুঃখিত, মানে যদি ঠিকমতো কানেক্টেড হলে আমরা আনতে পারতাম। আর আমাদের প্রায় 1 ঘন্টা 36 মিনিট আমরা অনুষ্ঠান করে ফেলেছি, এবার শেষের পথেই আমাদের একটু যেতে হবে স্যার। আমরা কি অনুষ্ঠান শেষ করব, আপনি যদি অনুমতি দেন? সকলকে ধন্যবাদ। হ্যাঁ, সকলকে অশেষ ধন্যবাদ, যারা অনুষ্ঠানে এসেছিলেন তাদের তো অনেক কৃতজ্ঞতা। স্যার আপনাকে একদম অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, এই এত সুন্দর একটা অনুষ্ঠানের ভাবনা ভাবার জন্য, দারুণ সুন্দর। তো আমি একটা বিষয় বলে আর কি অনুষ্ঠানটা শেষ করছি, সেটা হচ্ছে আবু হাসান শাহরিয়া সম্পাদিত একটি বইয়ে আর ভূমিকাতে এত সুন্দর করে মানে এটা পেয়েছি আমি, যেটা বোধহয় না বললেই নয় আর কি জীবনানন্দ সম্বন্ধে। উনি লিখছেন, শত রজ ও তম সাংখ্য দর্শনে এই তিনের নিত্য সম্বন্ধকে জগৎ সৃষ্টির কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়। এরা যথাক্রমে সুখাত্মক, দুঃখাত্মক ও মোহত্মক শক্তি। এদেরই কোনো একটি প্রবল হয়ে অন্য দুটির উপর প্রভাব বিস্তার করলে এক একটি ক্রিয়া সংঘটিত হয়। জীবনানন্দের কবিতারও 3 প্রকার শক্তি: সময়, সংবেদ ও নিসর্গ। দাশকাব্যের বিভিন্ন কাব্যগ্রন্থে ইতিহাস, মৃত্যুচিন্তা, প্রেম, নির্জনতা, রাত্রি, অন্ধকার, নক্ষত্র ইত্যাদি আসা যাওয়া করে। যেমন ধূসর পাণ্ডুলিপির কবিতাগুলো প্রধানত সংবেদ বা ইন্দ্রিয় প্রধান। বনলতা সেন মহাপৃথিবী ও 7টি তারার তিমির এতে প্রাধান্য পেয়েছে সময়, এবং রূপসী বাংলায় মুখ্য ভূমিকা পালন করেছে নিসর্গ। সত্যি তাই, এই বিভিন্ন বিষয়গুলো আমরা একত্রে জীবনানন্দের কাব্যগ্রন্থে পাই বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে। তো এটা বলেই আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। স্যার ভালো থাকবেন, শুভরাত্রি।